কি ব্যাপার, আমার ভিডিও গেল কই? এই তোমরা দেখো তো, বোর্ড দেখতে পাচ্ছ? তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ওকে। ইবনে ফয়সাল বলছে না, কেন দেখতে পাচ্ছ না? বোর্ড তো দেখা যাচ্ছে। ওকে, তাহলে সবাই ভালো আছো, তাই তো? ওকে, আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের 4র্থ ক্লাস করব। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। তো আমরা গত ক্লাসে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তোমাদের হয়তো মনে থাকার কথা, আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। অর্থাৎ গ্যাসের যে 3টা সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র এবং এদের সমন্বয় সূত্র, এই রিলেটেড যত ধরনের ম্যাথ আসতে পারে মোটামুটি ইম্পর্টেন্ট সব ম্যাথই আমরা টাচ করছি। কি ক্লিয়ার? আজকে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিশক্তি ও চাপের রাশিমালা। তো প্রথমে আসো, গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে, এই স্বীকার্যগুলো একটু ভালো করে আগে বুঝে নিতে হবে। গ্যাসের গতিতত্ত্বের কয়েকটা স্বীকার্য আছে, এই স্বীকার্যগুলো একটু আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে এই স্বীকার্যটা অলরেডি আমরা পড়ে ফেলছি। আমি তোমাকে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের পার্থক্য এবং বৈশিষ্ট্য সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। তো সেখানে আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছিলাম সেগুলার ম্যাক্সিমাম পয়েন্টই হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। তো আদর্শ গ্যাসের গতিতত্ত্বের কয়েকটা স্বীকার্য আমরা, মৌলিক বৈশিষ্ট্য আমরা আগে থেকে উল্লেখ করে নিব এবং তার উপর ভিত্তি করে, এই স্বীকার্যগুলোর উপর ভিত্তি করে ফার্দার আমরা ম্যাথের ডেরিভেশনগুলো করব, ম্যাথমেটিক্যাল ডেরিভেশনগুলো করব। তো চলো দেখি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলা। তো আমার এখানে একটু একটু লেখা আছে, তো তোমাদের আমার সাথে চলতে হবে না, ঠিক আছে? ক্লাস শেষে তোমরা তুলে নিও, কারণ এগুলো তো বাংলা কথা, এগুলা তুলতে গিয়ে সময় নষ্ট করে ক্লাসের টাইম ডিউরেশন বানানোর কোনো দরকার নেই। বুঝছো কি? তাহলে আমরা কি করব, ভালো করে মনোযোগ দিব, ঠিক আছে? খাতায় তোলার চেয়ে মনোযোগ দেওয়াটা ইম্পর্টেন্ট বেশি, কারণ এগুলা বইয়েও আছে। ইভেন তোমাকে যখন আমি আজকের যে লেকচার শিটটা সেটা যখন আমি দিয়ে দিব, তখন তুমি
দেখে সুন্দর করে তোমার মতো করে তুলে নিতে পারবা। তো বাংলা যে বৈশিষ্ট্য বা স্বীকার্যগুলো এগুলো আমার সাথে আমার সাথে সাথে লিখে লিখে তোমার সময় নষ্ট করার দরকার নেই। তুমি ভালো করে মনোযোগ দাও, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তো চলো শুরু করি। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য কয়েকটা পয়েন্ট আছে। প্রথম যে পয়েন্টটা, এটা তুমি জানো, এটা আগেও তোমাকে বলা হয়েছে যে গ্যাসের প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলাকে বলা হয় গ্যাসের অণু। তো দেখো এরকম একটা চিত্র এখানে দেওয়া আছে। ধরো কোনো একটা পাত্রে একটা গ্যাস রাখা আছে। তো এই যে গ্যাসের অণুগুলা, এগুলা খুবই ক্ষুদ্র গোলক সদৃশ অণু। প্রত্যেকটা গ্যাসই এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। অক্সিজেন গ্যাস বলো, হাইড্রোজেন গ্যাস বলো, যে কোনো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কি? যেগুলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র মেনে চলে, সেগুলো হচ্ছে আদর্শ গ্যাস। এই অধ্যায়ে আমাদের কথাবার্তা কিন্তু আদর্শ গ্যাস নিয়ে। আমরা কিন্তু আদর্শ গ্যাস নিয়ে কথাবার্তা বলবো। আমরা কিন্তু খবরদার বাস্তব গ্যাস নিয়ে কোনো কথা বলবো না। আমরা আদর্শ গ্যাস নিয়েই কথাবার্তা বলবো। আদর্শ গ্যাসের ক্ষেত্রেই কিন্তু গতিতত্ত্বের স্বীকার্যগুলা। তো আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো আগে পড়ছিলাম দেখবা অনেকটাই সেরকম। তো এই পাত্রে কোনো একটা গ্যাস আছে, সেই গ্যাসের অণুগুলা দেখো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র গোলক সদৃশ। আর এই খুবই ক্ষুদ্র ক্ষুদ্র গোলক সদৃশ এই যে কণা, এই কণার সমন্বয় বা অণুর সমন্বয়ে আসলে গ্যাসটা গঠিত। প্রত্যেকটা গ্যাসের, ধরো যে অক্সিজেন গ্যাস, তার অণুগুলা প্রত্যেকটা অণু সদৃশ। কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা ধরো হাইড্রোজেন গ্যাস, যেহেতু গ্যাস আলাদা, তাহলে সেই গ্যাসের অণুগুলাও কিন্তু আলাদা আলাদা। তাহলে একই গ্যাসের অণুগুলা থাকবে সদৃশ। যেমন অক্সিজেন গ্যাসের প্রত্যেকটা অণু একই রকম হবে। অক্সিজেন গ্যাসের এক একটা অণু এক এক রকম হবে না। অক্সিজেন গ্যাসের প্রত্যেকটা অণুই একই রকম থাকবে। ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুগুলা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রত্যেকটা অণুর আকারই একই রকম থাকবে, প্রত্যেকটা অণুর ভরই একই থাকবে। তাহলে কি বলা যায়? আর একটা পয়েন্ট আমরা কি বলতে পারি, যে একই গ্যাসের অণুগুলা সদৃশ এবং বিভিন্ন গ্যাসের অণুগুলা ভিন্ন ভিন্ন। অক্সিজেন গ্যাসের অণু আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু একরকম হবে না, কারণ আলাদা আলাদা গ্যাস, অণুগুলো আলাদা আলাদা। কিন্তু একই গ্যাসের সমস্ত অণু একই রকম সদৃশ। তাহলে ধরো এই পাত্রটাতে অক্সিজেন গ্যাস আছে আর এই পাত্রটাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে ধরো, ঠিক আছে? তো এই পাত্রটার এই অক্সিজেন গ্যাসের অণুগুলা, এগুলা সবগুলাই মোটামুটি একই রকম সদৃশ। আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অ্যাটমগুলা, এগুলো আবার একটু অন্যরকম। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অ্যাটমগুলো একটু বড় বড় হবে অক্সিজেন গ্যাসের অ্যাটমগুলোর তুলনায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অ্যাটমগুলো এটা। তাহলে দেখো অক্সিজেন গ্যাসের অ্যাটমগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, সবগুলো একই রকম। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুগুলা ক্ষুদ্র ক্ষুদ্র, মানে এর তুলনায় একটু বড়। এগুলো আবার একই রকম, কিন্তু দেখো এর একটা অণু আর এর একটা অণু আলাদা। তো এই কথাটাই বলা হয়েছে। এই পয়েন্টটা 3 নম্বর পয়েন্টটা, এটা তুমি আগে পড়ছো, এটা তুমি জানো। কি পয়েন্টটা? যে পাত্রে আমরা গ্যাসটাকে রাখবো, গ্যাসটা তো ওই পাত্রেরই আয়তন দখল করবে। গ্যাসের মূল যে আয়তন, সেই মূল আয়তন এই পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। ধরো এই পাত্রে একটা গ্যাস রাখা আছে, তো গ্যাসের অণুগুলো তো ছুটে বেড়ায়, উড়ে বেড়ায়। যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আয়তন দখল করবে। গ্যাসের আয়তন মানে পাত্রের আয়তন। সিলিন্ডারে পিস্টন সংযুক্ত করে, পিস্টন দিয়ে বদ্ধ করে গ্যাসটাকে আবদ্ধ রাখা আছে। তাহলে এই গ্যাসের যে আয়তন, সেটা পাত্রের আয়তন হবে। কিন্তু গ্যাসের মূল যে আয়তন, অর্থাৎ গ্যাসের অণুগুলাকে যদি কম্প্রেসড করে, অণুগুলাকে যদি একটা নির্দিষ্ট জায়গায় আনা হয়, ধরো এই যে অণুগুলাকে একটা নির্দিষ্ট জায়গায় আনা হলো, এই যে সবগুলা এই অণুগুলাকে একটা নির্দিষ্ট স্থানে আনা হলো, তাহলে পুরো পাত্রের আয়তনের তুলনায় এই যে গ্যাসের অণুগুলার আয়তন অতি নগণ্য। দেখো এই যে খুবই ক্ষুদ্র, মানে সবগুলো অণুকে, এখানে যতগুলো অণু ছড়ানো ছিটানো আছে, সবগুলো অণুকে আমি একটা জায়গায় আনছি, একটা জায়গায় কম্প্রেসড করে জাস্ট একটা জায়গায় আনছি। তাহলে দেখো এই অণুগুলার আয়তনের তুলনায়, গ্যাসের মূল যে আয়তন তার তুলনায় পাত্রের আয়তন অনেক বেশি। তার মানে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলার আয়তন অতি নগণ্য। তো অতি নগণ্য যদি হয়, তাহলে অণুগুলা এই যে পাত্র, এই যে গ্যাস, এই গ্যাসের সমস্ত আয়তনে বিক্ষিপ্তভাবে বিচরণক্ষম থাকবে, মানে অণুগুলা ছুটে বেড়াতে পারবে। এই অণুর, গ্যাসের আয়তন পাত্রের আয়তন, তাহলে অণুগুলাতেও এই পাত্রের মধ্যে ছুটে বেড়াইতে পারবে, বিক্ষিপ্তভাবে সঞ্চারণশীল থাকবে। ক্লিয়ার? তাহলে এটা একটা পয়েন্ট। এবার আসো লাস্টের দিকের পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তুমি জানো 4 নম্বর পয়েন্টটাও তুমি জানো, অণুগুলার পরস্পরের মধ্যে
কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। ইভেন পাত্রের দেওয়ালের সাথে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল নাই, নগণ্য, অতি নগণ্য, নাই বললেই চলে আর কি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এটাই বিচার বিবেচনা করব যে অণুগুলার মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। তো অণুগুলার মধ্যে যদি কোনো আকর্ষণ বিকর্ষণ বল না থাকে তাহলে বিভব শক্তি থাকবে না, আর বিভব শক্তি যদি না থাকে তাহলে সমস্ত শক্তি গতিশক্তি। দেখো 5 নম্বর পয়েন্ট এটাই লেখা আছে। তাহলে আমরা যখন বলবো গ্যাসের শক্তি নির্ণয় করো, তুমি কি বুঝবা? গ্যাসের গতিশক্তি, কারণ গ্যাসের কোনো বিভব শক্তি নেই। গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি, কাইনেটিক এনার্জি, ই ইকুয়াল টু ই কে, কারণ ইপি পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, তাহলে সমস্ত শক্তিটাই গতিশক্তি হবে। গ্যাসের যে অণুগুলা, সেই অণুগুলা হচ্ছে স্থিতিস্থাপক গোলক সদৃশ। স্থিতিস্থাপক গোলক সদৃশ তার মানে এই অণুগুলা যখন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে, অণুগুলা সঞ্চরণশীল না, তাহলে সঞ্চরণশীল মানে কি? অণুগুলা ছুটে বেড়াচ্ছে। তো যখন অণুগুলা সঞ্চরণশীল থাকবে, বিচরণক্ষম থাকবে, তখন অণুগুলা পাত্রের দেওয়ালের সাথেও সংঘর্ষে লিপ্ত হবে, আবার নিজেদের মধ্যেও কিন্তু সংঘর্ষে লিপ্ত হবে। তো এই সংঘর্ষটা কেমন সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর স্থিতিস্থাপক সংঘর্ষ মানে শক্তির কোনো অপচয় হবে না। তার মানে সংঘর্ষের আগের গতিশক্তি, সংঘর্ষের পরের গতিশক্তি সেম সেম থাকবে, শক্তির কোনো অপচয় হবে না। স্থিতিস্থাপক সংঘর্ষের যে মানে মূল কথা, যে বৈশিষ্ট্য, যে গতিশক্তি সংরক্ষিত থাকবে। তাহলে দেখো কি বলছে 6 নম্বরটা, অণুগুলো স্থিতিস্থাপক গোলক সদৃশ। এই যে এই পাত্রের মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে, দেখো অণুগুলো ছুটে বেড়াচ্ছে এবং এই অণুগুলো স্থিতিস্থাপক গোলক সদৃশ হবে। অণুগুলো নিজেদের সাথে সংঘর্ষ যেটা ঘটাবে সেটাও স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, পাত্রের দেওয়ালের সাথে যে সংঘর্ষটা ঘটাবে সেটাও স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কথা, অণুগুলো তো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। তো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করলে তো অণুর বেগ আছে। এবার এই অণুর বেগটা কয় মাত্রিক? অণুর বেগটা এটা কয় মাত্রিক বেগ? ত্রিমাত্রিক বেগ। কোনো বস্তু যদি একটা সরল রৈখিক রাস্তায়, সোজা একটা সরল রৈখিক রাস্তায় যদি চলে, তাহলে সেই বস্তুর বেগটা হয় হচ্ছে একমাত্রিক। কিন্তু যদি কোনো একটা বস্তু সমতলে চলে, সমতলে এঁকে বেঁকে যাচ্ছে, তাহলে তার বেগটা হয় হচ্ছে দ্বিমাত্রিক। ধরো একটা সুতার উপর দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, তাহলে তার গতি একমাত্রিক। কিন্তু মনে করো যে সমতলে একটা গাড়ি চলতেছে, বা একটা সাপ সেটা সমতলের উপর দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে, তাহলে এর গতিটা কিন্তু হবে দ্বিমাত্রিক। কিন্তু একটা পাখি উড়ে বেড়াচ্ছে, তার গতিটা কি হবে? তার গতিটা হবে ত্রিমাত্রিক। একটা পাখি উড়লে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টে অক্ষ বরাবরই কিন্তু তার গতি আছে। তাহলে 3টে অক্ষ বরাবর গতি থাকলে তাকে তো ত্রিমাত্রিক গতি বলে। তাহলে পাখি ওড়ার গতি, উড়োজাহাজের গতি, এগুলা কিন্তু ত্রিমাত্রিক গতি। যেগুলো সহজ কথা, যেগুলা উড়ে বেড়াচ্ছে সেগুলো ত্রিমাত্রিক। তো গ্যাসের অণুগুলাও কিন্তু উড়ে বেড়াচ্ছে। ধরো এই পাত্রের মধ্যে যে গ্যাসের অণুগুলা রাখা আছে, এই অণুগুলা কি শুধু নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর, ধরো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা নির্দিষ্ট কোনো তল বরাবর গতিশীল? বিক্ষিপ্তভাবে এই পাত্রের মধ্যে ছুটে বেড়াচ্ছে অণুগুলো। তার মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টে অক্ষ বরাবরই কিন্তু তার বেগ আছে। এই যে অণুগুলা, এই অণুগুলার বেগ, ধরো এই অণুটার বেগ হচ্ছে, অণুর বেগকে ভি দিয়ে না সি দিয়ে লেখা হয়। তাহলে আমরা এই অণুটার বেগকে বললাম C1, এই অণুটার বেগকে বললাম C2, এই অণুটার বেগকে বললাম C3, এই অণুটার বেগ ধরো C4, এই যে অণুটা, এই অণুটার বেগ ধরো C5। এভাবে যেমন ইচ্ছা তেমন ভাবে ছুটে বেড়াচ্ছে। তাহলে অণুগুলার বেগ হচ্ছে ত্রিমাত্রিক। তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা অণুর কথা চিন্তা করি তো আমরা, যে কোনো একটা অণু, ধরো এম ভরের এই একটা অণু, এম ভরের এই একটা অণু, তাহলে এর যে বেগটা, এর বেগটা ত্রিমাত্রিক বেগ। ত্রিমাত্রিক বেগ ভেক্টর ফরম্যাটে আমরা বেগটাকে লিখতে চাই। ঠিক আছে, ভালো করে বুঝবা, আমরা ভেক্টর ফরম্যাটে বেগটাকে লিখতে চাই। তাহলে দেখো তো ভাইয়া, এই যে এইটা আমার এক্স অক্ষ না, এটা আমার এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, আর এই যে এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই পাত্রের মধ্যে কোনো একটা অণু উড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, তাহলে তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টে অক্ষ বরাবরই কিন্তু বেগের কম্পোনেন্ট থাকে। তাহলে এই বেগটা ত্রিমাত্রিক বেগ, এবং এই ত্রিমাত্রিক বেগ হওয়ার কারণে 3টে অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবরই কিন্তু এর বেগের কম্পোনেন্ট আছে। তাহলে এক্স অক্ষ বরাবর এর বেগের যে উপাংশটা, সেই উপাংশটাকে আমি বললাম ইউ। ওয়াই অক্ষ বরাবর বেগের যে উপাংশের মানটা, এটাকে আমি বললাম ভি, এবং জেড অক্ষ বরাবর উপাংশের যে মানটা, সেটাকে আমরা বললাম, আচ্ছা এটাকে আমি ওয়াই নিয়ে ফেলছি, ওকে সমস্যা নাই। তাহলে ধরো এটা জেড আর এটা ওয়াই, এটা ওয়াই। তাহলে জেড অক্ষ বরাবর বেগের যে উপাংশ বা কম্পোনেন্ট, তার মানটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এই বেগটাকে আমরা ভেক্টর ফরম্যাটে, দেখো তো ভাই এইভাবে লিখতে পারি কিনা, ভেক্টর ফরম্যাটে সি এটা ইকুয়াল টু ইউ আই ক্যাপ ভি জে ক্যাপ
এবং জেড কে ক্যাপ। অনেকে বলতে পারো যে ভাই সি ইকুয়াল টু এভাবে লিখবো, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। দেখো আমরা চাচ্ছি বেগকে ভেক্টর ফরম্যাটে লিখতে, বেগ ভেক্টরটা লিখতে চাচ্ছি। তো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এক্স ওয়াই জেড এ তো স্থানাঙ্ক, আর এই ভেক্টরটা যদি লিখি তাহলে তো বেগ ভেক্টর হবে না, এটা তো অবস্থান ভেক্টর হবে। বুঝতে পারছো, আমরা তো অবস্থান ভেক্টর লিখতে চাচ্ছি না, বেগ লিখতে চাচ্ছি। তো আমি ধরলাম এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ভি এবং জেড অক্ষ বরাবর ডাব্লিউ। তাহলে বেগ ভেক্টর সি ইকুয়াল টু হবে ইউ আই ক্যাপ ভি জে ক্যাপ এবং ডাব্লিউ কে ক্যাপ। তাহলে ভেক্টর ফরম্যাটে লিখলাম। আচ্ছা বলো তাহলে এখান থেকে তুমি একটু বলো তো, এই বেগের মান দরকার আমার, বেগের মান সি এর মান দরকার। তাহলে খুবই সহজ হিসাব, সি স্কোয়ার ইকুয়াল টু বা সি ইকুয়াল টু, প্রথমে সি ইকুয়াল টু লিখি। তাহলে সি ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরি জেড লিখে ফেলছি, সরি 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 সরি, এখানে ডাব্লু হবে, সরি। ওকে, তাহলে এটা হচ্ছে ডাব্লু স্কোয়ার, ডাব্লু স্কোয়ার। ওকে ডান। তাহলে এখান থেকে আমরা মান বের করব, বেগের মান, এই যে ভেক্টর হিসাব করছি আর কিচ্ছু না। ত্রিমাত্রিক বেগ থেকে আমরা বেগের মানটা বের করছি, ভেক্টর ফরম্যাট থেকে আমরা বেগের মানটা বের করছি। কি ক্লিয়ার? তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে লেখা যায় কিনা, সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে এই যে বেগের কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর, এই যে বেগের কম্পোনেন্ট, এই বেগের কম্পোনেন্টের বর্গের মানে বেগের বর্গের গড় মানটা এটা তিনটে অক্ষ বরাবরই সমান প্রায়। কি বললাম তাহলে? বেগের বর্গের গড় মান তিনটে অক্ষ বরাবর, তিনটা অক্ষ বরাবর বেগের বর্গের গড় মান সমান। তার মানে কি দাঁড়াইলো? ইউ স্কোয়ার এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ তার বর্গ, গড় করতে হবে, তাহলে গড় মিন, উপরে বার চিহ্ন দিলে গড় বোঝায়, জানো না? ঠিক তো? তারপরে ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ, তার বর্গ, উপরে গড় চিহ্ন দিলাম, বার গড় মান, এবং ডাব্লু স্কোয়ার গড় মান, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর বেগের এই যে কম্পোনেন্ট, সেই বেগের কম্পোনেন্ট বেগের যে উপাংশ, উপাংশ যে মান তার বর্গের গড় মানটা প্রায় সমান। মানে মোটামুটি এখানে সবগুলো অণুর ক্ষেত্রে এই গড় মানটা, বেগের বর্গের গড় মানটা তিনটে অক্ষ বরাবরই সমান, মানে জেড অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সমান, কোনো অক্ষ বরাবর বেশি বা কম না। এটা তো খুবই কমন সেন্স, এটাই তো হওয়া উচিত। একটা অণু, এখানে যে গ্যাসের যে অণুগুলো আছে এগুলো তো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতেছে, কোনো নির্দিষ্ট একটা অ্যাক্সিস বরাবর তাড়িত হচ্ছে। ধরো আমি এমন এমন কিছু করলাম যে অণুগুলো এক্স অক্ষ বরাবর ছুটে চলে গেল, এমন কিছু করলাম যে অণুগুলো ওয়াই অক্ষ বরাবর বেশি বেগ নিয়ে ছুটে চলে গেল, তা তো হচ্ছে না। অণুগুলো তো স্বাধীনভাবে যেমন ইচ্ছা তেমনভাবে পাত্রের মধ্যে, পুরো পাত্রের মধ্যে, পুরো এই আয়তনটার মধ্যে ছুটে বেড়াচ্ছে। তাহলে পুরো আয়তনের মধ্যে যদি বিক্ষিপ্তভাবে সঞ্চারণশীল থাকে, তাহলে আমি বেগের তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের গড় মানটাকে সমান বলতে পারি না। কি কথা কি বুঝছো? এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটে অক্ষ বরাবর বেগের যে উপাংশ, সেই উপাংশের যে গড় মান বা বর্গের যে গড় মান সেটাকে আমরা সমান বলতে পারি না। তাহলে যদি এই তিনটা সমান হয়, তাহলে দেখো এইখানে একটা জিনিস আমরা লিখতে পারি, এটা তো আমরা প্রথমে বেগের বর্গ দিয়ে লিখছি, তাহলে বেগের বর্গের গড় মান, বেগের বর্গের গড় মান, বেগের বর্গের গড় মান, বেগের বর্গের গড় মান। এবার এগুলো যদি সমান সমান হয়, তাহলে দেখো তো ভাইয়া সি স্কোয়ার বার এটা ইকুয়াল টু ইউ স্কোয়ার বার প্লাস ইউ স্কোয়ার বার প্লাস ইউ স্কোয়ার বার, মানে সবগুলোতে আমি ইউ বসাইলাম। তো সবগুলোতে ইউ বসাইলে থাকলো কি 3 ইউ স্কোয়ার বার, এটা সমান সমান হচ্ছে সি স্কোয়ার বার। কি ক্লিয়ার? তাহলে অতএব দেখো ইউ স্কোয়ার বার এটা ইকুয়াল টু 1/3 সি স্কোয়ার বার। ঠিক আছে? অর্থাৎ যে কোনো একটা অক্ষ বরাবর, ভালো করে শোনো, এটার বাংলা মিনিংটা শোনো, যে কোনো একটা অক্ষ বরাবর বেগের বর্গের গড় মান হবে অণুর যে মূল বেগ, অণুর যে আসল বেগ, সেই বেগের বর্গের গড় মানের 1/3। তাই তো হবে, তাই তো হবে 1/3ই তো হবে তিনটে অক্ষ বরাবর। কি ক্লিয়ার? তাহলে কোনো নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর বেগের যে উপাংশ তার বর্গের গড় মান হবে অণুর যে বেগ তার বর্গের গড় মানের 1/3, 3/1 ভাগ। তো এই কথাটা ওখানে লেখা ছিল যে সবগুলো অক্ষ বরাবর বেগের উপাংশের গড় বর্গমান সমান, অর্থাৎ এই লাইনটা আর কি। বুঝছো? তাহলে আমরা গতিতত্ত্বের স্বীকার্য থেকে এটা পাইলাম, এই লাইন থেকে আবার একটা ছোট্ট একটা জিনিস আমরা কিন্তু প্রমাণও করে ফেললাম।
কি ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে, বইয়ে আমাদের বাংলা কথা লিখে ছেড়ে দিছে, ম্যাথমেটিক্যাল কথার মধ্যে ঢোকে নাই। কিন্তু আমরা তো খুবই বুদ্ধিমান, আমরা তো একেবারে ভাঙচুর করে দেখবো সবকিছু, একেবারে ইন ডিটেলস, তাই না? ওকে, এবার আসো নেক্সট 8 নম্বর। এগুলা তোমাদের পড়া জানা, এগুলো আগেও আমি তোমাদের পড়াইছি বা জানাইছি। অণুগুলোর পারস্পরিক সংঘর্ষ, পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ, সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে সংঘর্ষে শক্তির কোনো অপচয় হবে না। এই যে অণুগুলা পাত্রের মধ্যে ছুটে বেড়াচ্ছে, দেখো এই যে পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ হচ্ছে, নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এই কন্টেনারের মধ্যে যখন গ্যাসটা আসে তখন গ্যাসের অণুগুলো ছোটাছুটি করার কারণে নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সেই সংঘর্ষটা কেমন সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ শক্তির কোনো অপচয় হয় না, বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে দেখো, ধরো এটা হচ্ছে পাত্রের দেওয়াল, ধরো যে কন্টেনারে রাখা হয়েছে সেই কন্টেনারের দেওয়াল হচ্ছে এইটা, এটা হচ্ছে দেওয়াল। সংঘর্ষ স্থিতিস্থাপক মানে ভালো করে বুঝিও, এই একটা অণু, এম ভরের একটা অণু, ধরো ইউ বেগ নিয়ে এই দেওয়ালে গিয়ে ধাক্কা খাইল। ধাক্কার পরে অণুটা আবার কিন্তু ব্যাক করে ফেরত আসবে। অণুটা ব্যাক করলে বেগের মান কমবে না বাড়বে? বেগের মান কমে যাবে না বেড়ে যাবে? বলো 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 বলো। বেগের মানটা কমবেও না বাড়বেও না, বেগের মানটা একই থাকবে। বেগের মানটা আগেও যদি ইউ থাকে পরবর্তীতেও ইউ থাকবে। বেগের মান যদি কমে বা বেড়ে যাইতো তাহলে তো সংঘর্ষ অস্থিতিস্থাপক হয়ে যাইতো, কিন্তু বেগের মান তো কমবে বা বাড়বে না। এই দেওয়ালের সাথে যে সংঘর্ষ হবে বা অণুগুলা নিজেদের মধ্যে যে সংঘর্ষে লিপ্ত হবে সেই সংঘর্ষ স্থিতিস্থাপক, বেগের মান অপরিবর্তিত থাকবে, সংঘর্ষের আগে পরে বেগ একই থাকবে। বুঝছো? এই দেওয়ালে ধাক্কা লাগার আগেও বেগ যদি ইউ হয়, ধাক্কা লাগার পরে যখন আবার ব্যাক করে ফেরত আসতেছে তখনও বেগটা হবে ইউ। এবং স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? যদি লম্বভাবে গিয়ে ধাক্কা লাগে ঠিক লম্বভাবে ব্যাক করে আসবে। এই হচ্ছে কথা। আর আরেকটা কথা 9 নম্বর, সেটা হচ্ছে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলা সরল রৈখিকভাবে কিছুটা পথ অতিক্রম করে, সরল রৈখিক পথ অতিক্রম করে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো এই একটা অণু, এটা আঁকার দরকার নেই, এটা আমরা পরবর্তী ক্লাসে এই 9 নম্বর যে শিকার্য, এই শিকার্যটারে আবার ভাঙচুর চালাবো পরবর্তী ক্লাসে। এই একটা অণু যাচ্ছে, গিয়ে মনে করে এই একটা অণুর সাথে ধাক্কা লাগলো, এখানে গিয়ে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে আবার এই অণুটা এইদিকে চলে আসবে, এটা অন্য কোনো দিকে যাবে, এটা এইদিকে চলে আসবে, এসে এখানে মনে করো আর একটা অণু ছিল, সেই অণুটার সাথে আবার ধাক্কা লাগলো। তাহলে দেখো পরপর দুইটা ধাক্কার মধ্যবর্তী সময় অণুটা সরল রৈখিক কিছুটা পথ অতিক্রম করছে। এটাকে বলা হয় মুক্ত পথ, মিন ফ্রি, মানে ফ্রি পথ বলা হয়। ঠিক আছে, মুক্ত পথ। এই মুক্ত পথ থেকে আমরা গড় মুক্ত পথ মানে মিন ফ্রি পথ বের করব। তো এটা নিয়ে এখন কথাবার্তা আমি বেশি বলবো না, 9 নম্বর শিকার্যটা নিয়ে আপাতত আমি অফ। ক্লিয়ার? তো চলো এবার আসো, আমরা এখন কোন একটা পাত্রে গ্যাস, আবদ্ধ গ্যাস আছে, সেই গ্যাসের গতিশক্তি এবং চাপের রাশিমালা বের করতে চাই। তো তার জন্য আমাদের যেটা জানা লাগবে আগে থেকে, একটু যে জিনিসটা জেনে নেওয়া লাগবে সেটা হচ্ছে গ্যাসের অণুর বেগ। এই যে দেখো এই পাত্রটাতে একটা গ্যাস রাখা আছে, তাহলে গ্যাসের অণুগুলা ছুটে বেড়াচ্ছে, দেখো ছুটে বেড়াচ্ছে। তো প্রথম অণুর বেগ C1, দ্বিতীয় অণুর বেগ C2, প্রত্যেকটা অণুর বেগ কিন্তু সমান সমান হবে না, অণুগুলার বেগ কিন্তু একটু সামান্য কম বেশি হবে। ধরো কোনো একটা অণুর বেগ 3 মিটার পার সেকেন্ড, তো আর একটা অণুর বেগ 3.1 মিটার পার সেকেন্ড, কোন একটা অণুর বেগ হচ্ছে 3.2 মিটার পার সেকেন্ড, কোন একটা অণুর বেগ 3.05 মিটার পার সেকেন্ড। অর্থাৎ মোটামুটি এক একটা অণুর বেগ এক এক রকম। এর মানে আবার এইটা না যে একটা অণুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর একটা অণুর বেগ হচ্ছে 10,000 মিটার পার সেকেন্ড, এইটা না কিন্তু। ঠিক আছে, মানে খুবই কাছাকাছি, কিন্তু মানগুলো সব একই না, তো এক একটা অণুর বেগ এক এক রকম। তো এই যে C1, C2, C3, C4 এক একটা অণুর বেগের আমি নাম দিলাম, যে এখানে n সংখ্যক অণু আছে, তাহলে এইভাবে প্রথম অণু, দ্বিতীয় অণু, তৃতীয় অণু, চতুর্থ অণু ডট 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 n তম অণুর বেগ যথাক্রমে C1, C2, C3 ডট 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 Cn। বুঝছো? তো এখন আমরা কি করতে চাই, এই অণুগুলার বেগের মানটা হিসাব করতে চাই। তাহলে প্রথমেই যে ঝামেলাটা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে এক একটা অণুর বেগ যেহেতু এক এক রকম, তো অণুর বেগ আমরা কেমনে হিসাব করব? যখনই এরকম এক একটা অণুর বেগ এক এক রকম হয় তখন আমরা গড় হিসাব করি, সহজ হিসাব। যেমন আদমশুমারির সময় মানুষের গড় বয়স, একটা দেশের মানুষের গড় বয়স হিসাব করে না, যে গড় আয়ুষ্কাল হিসাব করে না। মনে করে এক একজন মানুষ এক একটা সময় বাঁচে, কেউ 10 বছর বাঁচে, কেউ মনে করে আবার 60-70 বছর বাঁচে, আবার কেউ মনে করে 100 বছর বাঁচে। তাহলে আমরা কি করি, আদমশুমারির সময় বিভিন্ন মানে দেশের বিভিন্ন এলাকার মানুষের আয়ু যোগ করি, বয়স যোগ করি, যোগ করে সংখ্যা দিয়ে ভাগ দিয়ে গড় বের করি, কারণ যেহেতু এক একজনের আয়ুষ্কাল এক এক রকম। তো ঠিক তেমনিভাবে অণুর যেহেতু বেগ এক এক রকম, তাহলে আমরা অণুর বেগ হিসাব করার জন্য আমরা গড় বেগ বলবো, গড় বেগ হিসাব করব। তো এরকম 3টা বেগ আছে, প্রথমটা হচ্ছে গড় বেগ। আসো একটা একটা করে সামনের দিকে আগাই।
প্রথমটা হচ্ছে গড় বেগ। তো ডেফিনেশনটা আমি মুখে মুখে বলবো, তোমরা ডেফিনেশনটা মুখে মুখে শুনে একেবারে মানে মুখে মুখেই লিখে ফেলবা, খাতা কলমে লিখতে হবে। গড় বেগ, দেখো ডেফিনেশন দেওয়ার জন্য লাস্টের দিক থেকে আসবা, একটা শর্টকাট টেকনিক শেখাই দিচ্ছি। তিনটা বেগ আছে, একটা গড় বেগ, একটা গড় বর্গ বেগ এবং আর একটা বর্গমূল গড় বর্গ বেগ। অনেকে শুনে মনে হচ্ছে ভাই কি বললো এগুলা, ঠিক আছে, যে পাখি পাকা পেঁপে খায়ের মতো হয়ে গেল। তো দেখো নিজে একটু বলবা দেখি, মূল গড় বর্গ বেগ বা বর্গমূল গড় বর্গ বেগ, কয়েকবার বলবা দেখি কেমন পারো বলতে। তাহলে কি গড় বেগ, গড় বর্গ বেগ আর মূল গড় বর্গ বেগ, এই তিনটা জিনিস। তো লাস্টের দিক থেকে আসবা, তাহলে ডেফিনেশন মুখস্থ করতে হবে না, ডেফিনেশন এমনি মনে থাকবে। ফিজিক্সে কিছু মুখস্থ করা লাগে পাগল। আসো দেখো বেগের গড়, এই যে লাস্টের দিক থেকে আসবা, তাহলে কি পাইলাম, কোনো গ্যাসের সকল অণুর বেগের গড় মানকে, বেগের গড় মানকে গড় বেগ বলে, শেষ। কোনো গ্যাসের সকল অণুর বেগের গড় মানকে, মুখস্থ হয়েছে, ডেফিনেশন মুখস্থ হয়েছে, বেগের গড় মানকে গড় বেগ বলে। তো বেগকে আমরা সি দিয়ে লিখি, সি গড় বেগ, তাহলে সি বার। তাহলে গড় কিভাবে বের করবো, বেগগুলোকে যোগ করে সংখ্যা দিয়ে, অনুসংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে C1 C2 ডট 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 Cn ডিভাইডেড বাই n, ঠিক আছে, Cn ডিভাইডেড বাই n, এইটা হচ্ছে গড় বেগ। একক কি, একক হচ্ছে দেখো বেগ যোগ করে n দিয়ে ভাগ, n এর তো আর কোনো একক নেই, n তো অনুসংখ্যা, তার মানে বেগেরই একক হবে, এসআই একক হবে মিটার পার সেকেন্ড, এসআই একক হবে মিটার পার সেকেন্ড। কি ডেফিনেশন পারবা তো, কোনো গ্যাসের সকল অণুর বেগের গড় মানকে। এবার আসো 2 নম্বরটা বলো। 2 নম্বরটা হচ্ছে মূল গড় বর্গ বেগ, সরি গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ। তো গড় বর্গ বেগটাকে প্রকাশ করবো কেমনে, দেখো লাস্টের দিক থেকে আসো, তাহলে ডেফিনেশন হয়ে যাবে। কোন গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানকে, বেগের বর্গের গড় মানকে, বেগের বর্গ তারপরে গড়। তাহলে কোন গ্যাসের সকল অণু, লাস্টের দিক থেকে যাবা, ডেফিনেশন হয়ে যাবে। লাস্টের দিক থেকে, ফার্স্টের দিক থেকে না, লাস্টের দিক থেকে। কোন গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানকে, শেষ। কি বলে, গড় বর্গ বেগ বলে। প্রকাশ করব কিভাবে, প্রকাশ করব এভাবে, বেগ, বেগের বর্গ, বেগের বর্গ তারপরে গড়, গড়, বুঝলা। অনেক আহাম্মক এই কাজটা করে, বেগের, ঠিক আছে, এই এটা করে, এটা করলে হবে না, ভুল। এটা করলে কি বুঝাইলো, বেগের গড়ের বর্গ, না তা তো না, বেগের বর্গের গড়। তাহলে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাহলে পার্থক্যটা বুঝবা। তাহলে কি করতে হবে, প্রথমে বর্গ করতে হবে, বেগগুলাকে বর্গ করতে হবে। তাহলে C1 স্কোয়ার, C2 স্কোয়ার, তারপরে ধরো Cn স্কোয়ার, বর্গ করলাম। বর্গ করে এবার এইগুলার যোগ দিতে হবে, যোগ দেওয়ার পরে তারপরে গড় করতে হবে। আর গড় করার জন্য কি করতে হবে, অনুর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, অনুর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। কি বুঝলা। এর এককটা কি হবে, এর এককটা হবে বেগের বর্গের গড়, তো তার মানে বেগের বর্গের একক। তাহলে এটারে বর্গ করে দিলে যা হয় m স্কয়ার s⁻²। এইবার কথা হচ্ছে গড় বেগ দিয়েই তো চালানো যায়, তো গড় বর্গ বেগ কেন আসলো, কেন গড় বর্গ বেগের দরকার। গড় বেগ, আমরা বেগের মান যেহেতু দেখতেছি এক একটা অণুর এক এক রকম, ওকে, তাহলে গড় মান হিসাব করবো, তাহলেই তো হবে। তাহলে আবার গড় বর্গ বেগ কেন হিসাব করা লাগলো, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে হ্যাঁ তাই তো, কেন গড় বর্গ বেগ হিসাব করা লাগলো। দেখো যদি এরকম হয়, ধরো কোনো একটা পাত্রে একটা গ্যাস আছে এবং তার মধ্যে ধরো দুটো অণু আছে, ইনকেস দুইটা অণু আছে, মানে আমরা চিন্তা করলাম ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে দুইটা অণু আছে, একটা অণু এই বরাবর যাইতেছে, তো এই বরাবর অণুটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সে ধরলাম 2 মিটার পার সেকেন্ড। আর একটা অণু ঠিক উল্টা দিকে, এর ঠিক অপোজিট দিকে যাচ্ছে এবং বেগের মানটাও মনে করো যে বাই চান্স দুইটাই সমান, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এর বেগটা যা, এর বেগের মানটাও তাই, এর বেগটা যেদিকে এর বেগটা ঠিক তার অপোজিটে, ঠিক তার অপোজিটে। তাহলে ভাইয়া এর বেগটা যদি v1 বা c1 দিয়ে লিখি, প্রথম অণুটার বেগ যদি c1 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে c2টা 2 না -2 মিটার পার সেকেন্ড, কারণ বেগের ডিরেকশনটা আলাদা। এবার আমি তোমাকে বললাম না, এবার ভাই গড় হিসাব করো তো, ঠিক আছে, এবার তুমি গড় হিসাব করো।
তাহলে গড় হিসাব করলে সি বার C1 প্লাস C2, 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, সরি 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 2টা যোগ করো, C1 এর মান 2 প্লাস C2 এর মান -2। এই -2 কেন আসলো? দিক আলাদা তাই। তাহলে দেখো বেগের গড় মান কত হইল? 0 হইল। তাহলে চিন্তা করো 10টা অ্যাটম আছে, 10টা অ্যাটমের মধ্যে 5টা অ্যাটম যেদিকে যে বেগে, বাকি 5টা অ্যাটম ঠিক তার বিপরীত দিকে একই বেগে। তাহলে গড় কত হবে? 0। গড় কত হবে? 0। এটাই সমস্যা। দেখো অণুর বেগ আছে কিন্তু গড় বেগ 0। অণুগুলার কিন্তু বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড বেগ কিন্তু ছিল, কিন্তু গড় এভারেজ যে মানটা আসছে সেটা কি আসছে? 0। এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাই মান নিয়ে হিসাব করেন। মান নিয়ে হিসাব করা, বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভেক্টর হিসাব করা উচিত। ঠিক আছে, বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা যখন উপরে বেগের হিসাবটা করবো, ওটা তো ভেক্টর হিসাব করতে হবে। ঠিক আছে, ভেক্টর হিসাব করতে হবে, ভেক্টর লব্ধি হিসাব করতে হবে, সহজ হিসাব। তাহলে আমরা সেটাই করছি, আমরা একেবারে নিয়ম মাফিক কাজটা করছি। ঠিক আছে, তুমি বলবা যে ভাই শুধু মান নিয়ে করেন। হ্যাঁ ঠিক আছে, শুধু মান নিয়ে করলে উত্তর হয়তো আসবে, কিন্তু সেটা কেমন হয়ে যাবে? একটা স্কেলার হিসাব হয়ে যাবে না, ভেক্টর হিসাব তো হবে না। বেগের হিসাব তো এভাবে করা উচিত। এর দিকটা যদি পজিটিভ ডিরেকশনে থাকে, তাহলে এর দিকটা তো নেগেটিভ ডিরেকশন। তাহলে মান সমান দিক বিপরীত হওয়ার কারণে দেখো গড় মান হয়ে যাচ্ছে 0, গড় হয়ে যাচ্ছে 0, গড় আমি পাচ্ছি না। এই কারণে আমরা কি করি? বেগের বর্গ করে ফেলি। বেগের গড় করার দরকার নেই, বেগের বর্গের গড় করবো। দেখো বেগের বর্গের গড় করলে কিন্তু এর এই ঝামেলাটা হবে না, এই ঝামেলাটা হবে না। তাহলে বেগের বর্গের গড় 2 এর বর্গ করব, আবার -2 এরও বর্গ করব। তাহলে বর্গ করে তারপরে গড় বের করব, বর্গ করে গড়। তাহলে 2 এর বর্গ 4 যোগ 4 2, তাহলে 4 যোগ 4 8, 8/2, বুঝছো? 8/2, তাহলে 8/2 কত হলো? 4। তো এটা কি বেগের গড় হলো? না, বেগের বর্গের গড় হলো, কিন্তু আমার তো দরকার বেগের গড়। তাহলে আমি কি করলাম? বেগের বর্গ করলাম, বর্গ করে গড় বের করলাম। তো এটা তো বর্গের গড় হইল, তাই না? এটা তো বর্গের গড় হইল। তো এটা তো আমার দরকার না, আমার দরকার বেগ। দেখো এর এককটা দেখো তো, মিটার স্কোয়ার, তারপরে s⁻²। তার মানে বেগের বর্গ এটা। আমার তো বেগ লাগবে, বেগটা লাগবে। তাহলে বেগের বর্গ করে গড় করো, তারপরে বর্গমূল করো, কাজ শেষ। ঠিক আছে, বেগ ছিল, এই যে বেগ ছিল, সরাসরি গড় করলে রেজাল্টটা 0 চলে আসে, বিপদ হয়ে যায়। তো বিপদ কাটানোর জন্য আমরা কি করলাম? বর্গ করে তারপরে গড় করলাম। তো বর্গ করে অন্যায় করছিলাম, পাপ করছিলাম। তাহলে এবার পাপ খণ্ডন করতে হবে কি করে? বর্গমূল করে। তাহলে এবার বর্গমূল করে দাও, তাহলে এটার বর্গমূল করে দাও। তাহলে এটার বর্গমূল করলে দেখো, বর্গমূল করলে দেখো 2 চলে আসতেছে, যেখানে এখানে 2 যোগ 2 ডিভাইডেড বাই 2, 2ই আসার কথা ছিল, দেখো সেই 2টা কিন্তু চলে আসছে। তাহলে এই কাজটা আমরা করতে পারি, বেগের বর্গের গড় করে তারপর আবার বর্গমূল। তো আগে আমরা একটু বেগের বর্গের গড়টা শিখি, তারপরে 3 নম্বরটা বেগের বর্গের গড় মানের বর্গমূলটা শিখব। বুঝতে পারছো কি? বলো, বুঝাইতে পারলাম? তাহলে এই জিনিসটা মাথায় রাখি। তাহলে দেখো বেগের বর্গের গড় মান। এবার 3 নম্বরটা, আমার তো এটা লাগবে না, আমার তো লাগবে বেগের বর্গের গড় মানের আবার বর্গমূল। আমার তো বেগের বর্গ দরকার নেই, আমার দরকার বেগ, মিটার পার সেকেন্ড দরকার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার দরকার নেই। তাহলে এইটারে রুট করে দাও, এই যে রুট। তাহলে ওটা আমরা পরের লাইনে করি। তাহলে 3 নম্বর দেখো, মূল গড় বর্গবেগ বা বর্গমূল গড় বর্গবেগ। এই যে বর্গমূল গড় বর্গ বেগ, কেউ কেউ এটারে শুধু মূল গড় বর্গবেগও বলে, মূল গড় বর্গবেগও বলে। তাহলে মূল গড় বর্গবেগ সি। বেগের, দেখো ভালো করে শোনো, বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বা মূল গড় বর্গবেগ, বেগের বর্গের গড় মানের এই যে বর্গমূলকে, এইটারে বলা হয় সিআরএমএস। সিআরএমএস, ঠিক আছে? অনেক জায়গায় তোমরা শুনছো সিআরএমএস বা বেগের আরএমএস ভ্যালু। তো এইটাই সেই আরএমএস। আরএমএস লাস্টের দিক থেকে আসো, স্কয়ার মিন মানে গড়, দেন তারপরে রুট। তাহলে স্কয়ার মিন রুট, তাহলে মূল গড় বর্গবেগ প্রথমে স্কয়ার করতে হবে, তারপরে মিন গড় করতে হবে, তারপরে রুট করতে হবে, লাস্টের দিক থেকে আসবে। তাহলে ডেফিনেশন মুখস্থ টুখস্থ কিচ্ছু করা লাগবে না। তাহলে আসো, তাহলে বেগের বর্গ করব, তারপরে গড় করব,
তারপরে বর্গমূল করব। তাহলে এর এককটা কি হবে? এককটা কিন্তু হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেগই কিন্তু ফেরত আসছে, বর্গমূল করে দিলে বেগই ফেরত আসছে, বেগের আর বর্গ নেই, বেগের মানটাই চলে আসছে, মানে বেগটাই চলে আসছে। তাহলে এই হচ্ছে কাহিনী। তোমরা, তোমাদের তো শর্ট কোর্স, তোমরা তো বেঁচে গেছো, তড়িতের একটা অধ্যায় নাই, এই অধ্যায়টা থাকলে তো খুব মজা হইতো, সেইখানে তোমাদের এই জিনিসগুলো আরো ভালো করে বোঝানো যাইতো। তড়িতের বিশেষ করে পঞ্চম অধ্যায় দিক পরবর্তী প্রবাহ আছে, মানে এসি কারেন্ট আর কি। তো এসি কারেন্টের ক্ষেত্রে এসি কারেন্ট তো দিক পরিবর্তন করে। এসি কারেন্ট দেখতে কেমন জানো? এসি কারেন্টের যদি কারেন্ট সোর্সটাকে আমি মানে গ্রাফে প্লট করি, তাহলে গ্রাফটা দেখতে এরকম, এসি কারেন্ট বা এসি ভোল্টেজ এরকম সাইন ওয়েভ কজ ওয়েভের মতো, সহজ কথা। তো এই যে এসি কারেন্ট, এর মান তো এক এক সময় এক এক রকম এবং দিক পরিবর্তন করে। দেখো, মনে করো এটা হচ্ছে কারেন্ট আর এটা হচ্ছে টাইম টি। তাহলে টাইমের রেসপেক্টে কারেন্টের মান দেখো আস্তে আস্তে বাড়তে বাড়তে পিক ভ্যালু সর্বোচ্চ, তারপর আবার কমতে কমতে জিরো, তারপরে আবার নিচের দিকে মানে দিক পরিবর্তন করে সর্বোচ্চ, তারপর আবার কমতে কমতে জিরো। এই যে কারেন্ট, তাহলে এসি কারেন্টের মান কিন্তু সবসময় একই থাকে না। ধরো এটা জিরো, এই যে হাইয়েস্ট পিক ভ্যালুটা হচ্ছে ধরো 5, তারপর আবার জিরো, নিচের দিকে মাইনাস পিক ভ্যালু -5। তাহলে কারেন্টের মানটা এক এক সময় এক এক রকম না। তো এই কারণে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এই কারেন্টের মান তো এক এক সময় এক এক রকম, কি কাজ করে যায়, সে তোমার ফট করে কি বলবে জানো? হে গড় করো। তো দুঃখের বিষয়, এখানে গড় করলে একটা পূর্ণ চক্রে যদি গড় করা হয় তাহলে দেখো জিরো হয়ে যায়। দেখো একটা পূর্ণ চক্র, এই পূর্ণ চক্রে গড় করো, তাই গড় করলে এইটা যদি +10 হয় তাহলে এইটা হবে -10, তাই না? তাই না? জানো তো তোমরা সাইন ওয়েভ ইন্টিগ্রেশন করবা একটা পূর্ণ চক্রে, এখান থেকে এই পর্যন্ত সাইন ওয়েভকে ইন্টিগ্রেশন করবা, 0 থেকে টি নিবা, বুঝছো? 0 থেকে টি নিয়ে সাইন ওমেগা টি রে ইন্টিগ্রেশন করে দেখো কত পাও। ইন্টিগ্রেশন করলে হবে 0, কারণ এইটুকু যদি পজিটিভ সামথিং হয় তো এটা নেগেটিভ সেই সামথিংই হবে। তো দুইটা যোগ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কথা বুঝছো? তার মানে গড় আমি পাবো না, এটাই হচ্ছে দুঃখের বিষয়, যে গড় আমি পাবো না। তখন তখন বিজ্ঞানীরা ভাবলো তাহলে একটা কাজ করি, আমরা আরএমএস ভ্যালু বের করি। আরএমএস ভ্যালু কি? দেখো চালাকিটা কোন লেভেলের, দেখো আমরা কি করব, যেহেতু এইটা সরাসরি যোগ দিলে মাইনাস চলে মানে 0 চলে আসতেছে, তাহলে একটা কাজ করি, এইটারে আমরা বর্গ করি। আচ্ছা, এটারে বর্গ করলে এরকম ফুলে যাবে, পজিটিভ বেশি হয়ে যাবে। এটা তো না মাইনাস, এই অংশটা কি মাইনাস মান না? তাহলে মাইনাস মান এইটারে বর্গ করব, এইটারে বর্গ করলে এইটাও এরকম ফুলে যাবে, কিন্তু পজিটিভ হবে। তাহলে এবার দেখো এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ, তাহলে একটা পূর্ণ চক্রে যে মানটা আমি পাচ্ছি এই মান দুইটা পজিটিভ। তাহলে মান দুইটা পজিটিভ, যোগ করলাম, যোগ করে গড় নিলাম, কিন্তু এটা তো বর্গের গড় হলো। এটা ধরো কারেন্ট আই, তাহলে এটা আই স্কোয়ার, তো এটা তো আই স্কোয়ারের গড় হলো। তো আমার তো আই স্কোয়ারের গড় লাগবে না, আমার আই স্কোয়ারের তো গড় লাগবে না, কারেন্টের আই স্কোয়ারের গড় লাগবে না, আমার লাগবে আই। তাহলে স্কোয়ার করে গড় যখন বের করবো, স্কোয়ার করার পরে যখন দুইটা যোগ করে দিয়ে গড় বের করব, গড় বের করে আবার বর্গমূল করব, তাহলে সেটা হবে আইআরএমএস, কারেন্টের আরএমএস ভ্যালু, ভোল্টেজের আরএমএস ভ্যালু, এগুলো আমাদের বের করতে হইতো। এই আরএমএস জিনিসটা আসছে মূলত এই কারণ, বুঝতে পারছো? একেবারে খুব ভেঙে ভেঙে সুন্দর করে বুঝাই দিলাম। কি বুঝতে পারছো নাকি ঘুমাই গেছো? বলো। ইয়াসিন আরাফাত, ফিজিক্স হায়ার ম্যাথ ছাড়া ভিত্তিহীন, সো ম্যাথ ইজ রয়্যাল সাবজেক্ট। তোমার কইছে পাগলা? খুব প্রবলেম হচ্ছে ভাই, সাউন্ড প্রবলেম হচ্ছে। কি বলো কি বলো এগুলা? সাউন্ড প্রবলেম দাদা, সাউন্ড খুব প্রবলেম হচ্ছে শুরু থেকেই। দাঁড়াও তো দেখি, ওই ব্যাপে কালকে ওরা বললো সাউন্ড প্রবলেম হচ্ছে, দাঁড়াও।
হ্যালো, হ্যালো। এইবার দেখো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। তাও ক্রিপি কি হইল সাউন্ডের হঠাৎ করে। আশা খাতুন বলছে ছুটি দিয়ে দেন। আই পাগল, ছুটি দেওয়া যাবে না, পড়াশোনা করতে হবে। কেটে কেটে আসছে, এখনো কি কেটে কেটে আসছে? আপনার ক্লাসে সব সময় এরকম হয়? এখন আর একটু বেশি এখন আর একজন বলে বেটার, একজন বলে বেশি সমস্যা হচ্ছে। হুম হুম হুম। দেখো তো ওয়েব অ্যাপের গুলা দেখো তো, এখনো খুব প্রবলেম মনে হচ্ছে, ভূত কথা বলছে। আপনার গলা ভাঙা লাগতেছে, প্রবলেম হচ্ছে তো। ঠিকই তো আছে। আচ্ছা, ফেসবুকে ঠিক আছে, ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে কেন? ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে এটা বুঝলাম না তো। ফেসবুকে ঠিক আছে কিন্তু ওয়েব অ্যাপে সমস্যা আছে। এই তোমরা একটা কাজ করো, যারা ওয়েব অ্যাপে আছো, যারা ওয়েব অ্যাপে আছো তারা ফেসবুকে চলে আসো। যারা ওয়েব অ্যাপে আছো তারা দ্রুত ফেসবুকে চলে আসো, ঠিক আছে? দেখি আমি তাহলে এটা কেন ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে বুঝলাম না। কালকে ফার্স্ট ইয়ারের ওদের প্রথম ক্লাস নিলাম, ওরাও বললো সমস্যা হচ্ছে। আচ্ছা সবাই তাহলে ফেসবুকে চলে আসো, আমি ফেসবুকে আছি। হ্যাঁ, ফেসবুকে চলে আসো, যাদের সমস্যা হচ্ছে ফেসবুকে চলে আসো। এখন আর কি করব বলো, যদি প্রবলেম হয়। ওকে চলো, তাহলে বেগ জানলাম। এবার মূল পড়া শুরু, এতক্ষণ কোনো পড়াই হয়নি, ঠিক আছে? এবার মূল পড়া শুরু। তাহলে সুন্দর করে হেডিং লিখো, গ্যাসের গতিশক্তি ও চাপের রাশিমালা। আদর্শ গ্যাসের গতিশক্তি ও চাপের রাশিমালা। কোন একটা পাত্রে ধরো আদর্শ গ্যাস আবদ্ধ রাখা আছে, তাহলে আদর্শ গ্যাস যদি আবদ্ধ, পিস্টন দিয়ে যদি আবদ্ধ রাখা হয়, তাহলে গ্যাসের একটা প্রেসার আছে, চাপ আছে। তো আমরা সেই চাপের রাশিমালাটা বের করব, আমরা চাপের রাশিমালাটা বের করব। তো ধরো আলোচনা সুবিধার জন্য আমরা একটা ঘনক আকৃতির পাত্র ধরে নিচ্ছি। ঘনক আঁকা খুবই সহজ, এরকম একটা বর্গপৃষ্ঠ আঁকবা, তারপরে ওইটারে কপি পেস্ট করে একটু নিচে আঁকবা এবং কৌণিক বিন্দুগুলো জুড়ে দিবা, তাহলে সুন্দর একটা ঘনক হয়ে যাবে। এই দেখো সুন্দর একটা ঘনক এঁকে ফেলছি। এবার এই ঘনকের মধ্যে, এই ঘনক আকৃতির এই পাত্রের মধ্যে একটা আদর্শ গ্যাস আবদ্ধ রাখা আছে। এগুলা হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলা। এই অণুগুলা এই পাত্রের মধ্যে ইতস্ততভাবে গতিশীল। এখন আমি ধরে নিলাম যে এই পাত্রের ধারের দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য আর কি, এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে ছোট হাতের এল। তাহলে ভাই বলো তো এই পাত্রের আয়তন কত? এই পাত্রের আয়তন, পাত্রের ধারের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে পাত্রের আয়তন হচ্ছে এল কিউব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, তাহলে আয়তন এল কিউব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এটা পাত্রের আয়তন। এবার কথা হচ্ছে এটা পাত্রের আয়তন মানেই তো গ্যাসের আয়তন। গ্যাসের কি নির্দিষ্ট কোনো আকার আয়তন আছে? নাই। তো যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তন দখল করবে। তাহলে এখানে এর মধ্যে যে আদর্শ গ্যাসটা আছে সেই গ্যাসটা পুরো পাত্রের মধ্যে তো ছুটে বেড়াচ্ছে, তাহলে গ্যাসের আয়তন পাত্রের আয়তনের সমান। তাহলে এটা আলটিমেটলি গ্যাসের আয়তন পাত্রেরও আয়তন। এবার আসো ধরি এর মধ্যে যে গ্যাসটা রাখা আছে সেই গ্যাসের প্রতিটি অণুর ভর, প্রতিটি অণুর ভর, একটা নির্দিষ্ট গ্যাস রাখা আছে, তাহলে প্রতিটি অণুর ভর সেম, এবং সেই প্রতিটি অণুর ভর ধরলাম ছোট হাতের এম। এবং এই পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে তার জন্য মোট অণুর সংখ্যা, মোট অ্যাটম নাম্বার, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, বলো তো এই পাত্রের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের মোট ভরটা কত? তাহলে এই পাত্রের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের মোট ভর, মোট ভর ক্যাপিটাল লেটার এম, এটা ইকুয়াল টু এম ইন্টু এম, ছোট হাতের এম ইন্টু ক্যাপিটাল লেটার এম। ঐকিক নিয়ম, একটা অণুর ভর ছোট হাতের এম, অতএব
এন সংখ্যক অণুর ভর, ক্যাপিটাল লেটার এন সংখ্যক অণুর ভর, তাহলে ছোট হাতের এম ইন্টু ক্যাপিটাল লেটার এন, তাহলে মোট আয়তন মোট ভরটা পাওয়া যাবে। সেই মোট ভরটা হচ্ছে ক্যাপিটাল লেটার এম। কি ক্লিয়ার? মোট ভরটা বের করলাম, একটা অণুর ভর মোট অণুর সংখ্যা দিয়ে গুণ দিলাম, মোট ভর পেয়ে গেলাম। এবার আসো আমরা আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই পাত্রের মধ্যে যে গ্যাসটা আবদ্ধ রাখা আছে সেই গ্যাসের প্রেসারটা বের করা, চাপ বের করা। তো চাপ আমরা বের করবো একেবারে নিউটনিয়ান মেকানিক্স থেকে। এই যে আদর্শ গ্যাসের অণুগুলো, এগুলো নিউটনের গতিসূত্র মানে, এগুলো স্থিতিস্থাপক গোলক সদৃশ, গোলকগুলো ছুটে বেড়াচ্ছে। তো ছুটে বেড়ালে অবশ্যই পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা লাগবে। পাত্রের দেওয়ালের সাথে যখন ধাক্কা লাগবে তখন এর ভর বেগের পরিবর্তন হবে। আমরা ভরবেগের পরিবর্তনের হার এটা সমান সমান জানি যে প্রযুক্ত বল। আমি তোমার কি বললাম? আমার লাগবে চাপ। আমি চাই এই পাত্রের মধ্যে যে গ্যাসটা আবদ্ধ রাখা আছে সেই গ্যাসের চাপের রাশিমালা বের করতে। তো চাপের জন্মটা হবে কোত্থেকে? কেন এই পাত্রের মধ্যে যে গ্যাসটা আবদ্ধ রাখা হয়েছে সেই গ্যাসটা কেন পাত্রের উপর চাপ প্রয়োগ করবে? কেন গ্যাসের চাপ থাকবে? চাপ থাকবে গতির কারণে, বেগের কারণে। অণুগুলার বেগ আছে না, অণুগুলা ছুটে বেড়াচ্ছে না, নাকি অণুগুলা স্থির? অণুগুলা যদি স্থির থাকতো তাহলে কিন্তু কোনো চাপ হইতো না, কিন্তু অণুগুলা তো গতিশীল। গতিশীল হওয়ার কারণেই চাপের সৃষ্টি হবে। কেন? গতিশীল হওয়ার কারণে অণুগুলা ছুটে বেড়াবে, আর ছুটে বেড়ালে পাত্রের দেওয়ালের উপর গিয়ে ধাক্কা দিবে। আর পাত্রের দেওয়ালের উপর যখন ধাক্কা দিবে তখন এই ধাক্কার কারণে ভরবেগের পরিবর্তন হবে, ধাক্কার কারণে বল প্রযুক্ত করবে। আর এই বল প্রযুক্ত হচ্ছে ভরবেগের পরিবর্তনের কারণে, অণুর ভরবেগের পরিবর্তন হবে। মানে প্রযুক্ত বল কোথায় পাবো? নিউটনের লতে পাবো, নিউটনের সেকেন্ড ল, যে প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা প্রযুক্ত বলটা পাবো। এবার একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাই হচ্ছে চাপ। তো এই দেওয়ালের উপর, এই পাত্রের যে দেওয়াল, তল, এই তলের উপর গিয়ে যখন ধাক্কা দিচ্ছে তখন তলের উপর বল প্রযুক্ত করতেছে। তাহলে সেই প্রযুক্ত বলের মানটা হিসাব করে তলের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিবা। তো তলের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব চাপ। কারণ একক আয়তনে প্রযুক্ত বলকেই বলা হয়, সরি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই বলা হয় হচ্ছে চাপ। কি ক্লিয়ার? তাহলে আমাদের কাজ এখন চাপের হিসাব করা। তাহলে চাপের হিসাব করতে গেলে বল লাগবে, আর বলের জন্য ভরবেগের পরিবর্তনের হার লাগবে, একেবারে নিউটনিয়ান মেকানিক্স। তাহলে আসো দেখো, এই যে অণুগুলা, এই অণুগুলা তো স্থির না, অণুগুলা গতিশীল। তাহলে ধরো এর মধ্যে থেকে একটা অণুকে আমরা তুলে নিই, যে একটা অণু ধরলাম, সেই একটা অণু তার ভর হচ্ছে এম, এবং সেই একটা অণুর বেগ হচ্ছে ধরো C1। ধরো একটা অণু, প্রথম অণু, তার বেগ হচ্ছে C1, দ্বিতীয় অণু হলে তার বেগ C2, তৃতীয় অণু হলে তার বেগ C3, ডট 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 n তম অণু হলে তার বেগ হবে Cn। তাহলে এই যে অণুটা, এই অণুটার বেগ C1, এটাকে যদি ভেক্টর ফরম্যাটে লেখা হয় তাহলে C1 ভেক্টর এটা ইকুয়াল টু U1 i ক্যাপ, বুঝছো? তাহলে এর x অক্ষ বরাবর বেগের উপাংশ বা কম্পোনেন্ট হবে U1, y অক্ষ বরাবর বেগের উপাংশ বা কম্পোনেন্ট হবে V1, আর z অক্ষ বরাবর বেগের উপাংশ বা কম্পোনেন্ট হবে W1, ত্রিমাত্রিক বেগ। তাহলে C1 এটা ইকুয়াল টু U1 i ক্যাপ প্লাস V1 j ক্যাপ প্লাস W1 k ক্যাপ। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? C1 স্কয়ার এটা ইকুয়াল টু U1 স্কয়ার V1 স্কয়ার W1 স্কয়ার। গ্যাসের গতিতত্ত্বে একটু আগে আমরা লিখে আসছিলাম যে কোনো অক্ষ বরাবর বেগের যে উপাংশের মান তার বর্গের গড় মানটা সমান। তাহলে তার বর্গের গড় মানটা যদি সমান হয়, তার মানে U1 স্কয়ার তার গড় মান, V1 স্কয়ার তার গড় মান, সবই সমান। তাহলে এইখানে আমরা এই যে সবগুলাকে U1 স্কয়ার লিখে দিলাম, এই যে সবগুলাকে U1 স্কয়ার তার গড় এটা লিখে দিলাম। তাহলে এখানে আমরা পাবো C1 স্কয়ার এবং তার গড়। তাহলে কি হচ্ছে? C1 স্কয়ার এটা সমান সমান 3U1 স্কয়ার। তাহলে অতএব U1 স্কয়ার এটা ইকুয়াল টু 1/3 C1 স্কয়ার। দেখো এই হিসাবটা আগেই করে আসছিলাম, গ্যাসের গতিতত্ত্বের শিকার্যের ওখানেই এই হিসাবটা করে আসছিলাম আমরা। তাহলে এটা আপাতত লেখা থাক, দেখি এটা আমাদের পরবর্তীতে কোনো কাজে লাগতে পারে। যেহেতু গ্যাসের অণুর বেগ ত্রিমাত্রিক, তো সেই ত্রিমাত্রিক বেগের কারণে আমরা আদর্শ গ্যাসের গতিতত্ত্বের যে শিকার্য, সেই শিকার্য থেকে কিন্তু এই জিনিসটা পাইলাম। কি কথা বুঝছো? সেই শিকার্য থেকে এই জিনিসটা পাইলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে চাপের রাশিমালা হিসাব করা। তাহলে আসো এবার চাপের রাশিমালা হিসাব করব। তাহলে এর মধ্য থেকে একটা অণুর কথাই চিন্তা করি, এই যে এই অণুটার কথাই চিন্তা করি। ধরি এই যে অণুটা, এই অণুটার ভর m এবং সে x অক্ষ বরাবর U1 বেগ নিয়ে গতিশীল ধরলাম। তাহলে U1 বেগ নিয়ে গতিশীল। তাহলে m1 ভরের অণুর
এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, এক্স অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট বা বেগ হচ্ছে u1। ঠিক আছে, তাহলে দেখো তো ভরবেগের পরিবর্তনটা কিভাবে হবে, খুব ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে দেওয়াল, কোন দেওয়ালটা? এই যে এই দেওয়ালটা, এই যে এই দেওয়ালটা। তো আমি এই দেওয়ালটাকে এখানে একটু আঁকি। এই হচ্ছে দেওয়ালটা। তাহলে এই অণুটা, এম ভরের অণুটা, এটা এই দেওয়ালের দিকে এক্স অক্ষ বরাবর u1 বেগ নিয়ে গিয়ে এই দেওয়ালের সাথে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে যেহেতু সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ, তাই না, সংঘর্ষে বেগের কোনো পরিবর্তন হবে না, বেগের কোনো কম বেশি হবে না। যে বরাবর গিয়ে ধাক্কা দিবে সেই বরাবর, এক্স অক্ষ বরাবর গিয়ে ধাক্কা দিচ্ছে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের বিপরীত দিক বরাবরই, এক্স অক্ষ বরাবরই সে ব্যাক করবে। তাহলে এই অণুটা এই বরাবর ব্যাক করবে। কত বেগ নিয়ে ব্যাক করবে? ওই একই বেগ u1 নিয়েই ব্যাক করবে। তাহলে এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে আদি বেগটা ধরো, আমি ধরলাম এই দিকটা হচ্ছে পজিটিভ দিক, তাহলে আদি বেগটা হচ্ছে পজিটিভ দিকে, কিন্তু শেষ বেগটা সেটা নেগেটিভ দিকে, অর্থাৎ আগের বেগের উল্টা দিকে। ঠিক আছে, তাহলে আমাদের দরকার ভর বেগের পরিবর্তন। কেন ভর বেগের পরিবর্তন দরকার? অণুটা গিয়ে যখন এই দেওয়ালের উপর ধাক্কা লাগাবে তখন ভর বেগের পরিবর্তন হবে, কারণ আমরা চাই এই অণুটাই দেওয়ালের উপর কি পরিমাণ বল প্রযুক্ত করলো। যদি বল প্রযুক্ত করে সেই বল থেকেই তো চাপ, কারণ এই বলকে আমি ক্ষেত্রফল দিয়ে যখন এই দেওয়ালের ক্ষেত্রফল দিয়ে যখন ভাগ দিব তখনই তো প্রেসার পাবো, চাপ পাবো। তাহলে সেই প্রেসারের মানটা আমরা হিসাব করতে চাই। তাহলে তার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার ভরবেগের পরিবর্তনের হার হিসাব করা। তাহলে আমরা এখন ভরবেগের পরিবর্তনের হারটা হিসাব করবো এখান থেকে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, এটাই প্রযুক্ত বল। তাহলে দেখো তো তুমি আদি ভরবেগটা একটু দেখো তো ভালো করে। আদি ভরবেগ, এই অ্যাটমটার, এম ভরের অ্যাটমটার আদি ভরবেগ, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভর এম, আদি বেগ u1, পজিটিভ দিকে, এই যে সামনে পজিটিভ। শেষ ভরবেগ, শেষ ভরবেগ, তাহলে ভর এবং শেষ বেগ u1 কিন্তু নেগেটিভ দিকে, তাহলে মাইনাস এম u1। ঠিক আছে, ভরবেগ ভেক্টর রাশি। ভরবেগের পরিবর্তনের হার, অতএব ভরবেগের আগে পরিবর্তনটা হিসাব, ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন ডেল পি এটা ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, শেষ বেগ বিয়োগ আদি বেগ। ঠিক আছে, বা শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। তাহলে এম শেষ বেগ, এই যে মাইনাস ইউ শেষ বেগ, মাইনাস u1 শেষ বেগ, মাইনাস আদি বেগ হচ্ছে প্লাস u1। তাহলে এই মাইনাসটা সূত্রের প্লাস u1 বসলো। তাহলে মাইনাস u1 মাইনাস 2u1 মাইনাস 2mu1। তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তুমি যদি এখান থেকে হিসাব করতে ভরবেগের পরিবর্তন, ভাই একই আসতো। দেখো এটা আদি ভরবেগ, এটা শেষ ভরবেগ, তাহলে শেষ বিয়োগ আদি, তাহলে মাইনাস mu1 মাইনাস 2mu1 আসতো। তাহলে ভরবেগের পরিবর্তনের মান, জাস্ট মান, মাইনাসটা কি, ধরো আমি এই দিকটারে ধরছি প্লাস, এই দিকটারে ধরছি মাইনাস, তাই এখানে মাইনাস আসছে। যদি আমি উল্টা ধরতাম, আমি যদি এই দিকটারে প্লাস ধরতাম, ওই দিকটারে মাইনাস ধরতাম, তাহলে এখানে প্লাস আসতো। তাহলে মাইনাস, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, মাইনাস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানটা কত? মান, জাস্ট মান, মাইনাসটা ফেলে দাও। মান কত? ভরবেগের পরিবর্তনের মানটা কত? তাহলে ভরবেগের পরিবর্তনের মান, ঠিক আছে, ধরো মডুলাস ডেল পি, মান যদি বলি আর কি, তাহলে সেটা 2mu1। কি ক্লিয়ার? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের মান। আমাদের দরকার ভরবেগের পরিবর্তনের হার, কারণ নিউটন সাহেব আমাদের বলে গেছে ভরবেগের পরিবর্তনের হারই প্রযুক্ত বল। তাহলে এবার জাস্ট এটাকে সময় দিয়ে ভাগ দিতে হবে। কোন সময় দিয়ে ভাগ দিতে হবে? যে সময় আর কি ভরবেগের পরিবর্তনটা ঘটে সেই সময়টা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে চলো এবার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল লিখি। প্রযুক্ত বল এফ, এটা সমান সমান ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে 2mu1 ভরবেগের পরিবর্তন, হার মানে ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে যে টাইমটা বসবে, এই টাইমটা হচ্ছে সেই টাইমটা যে টাইমে ভরবেগের পরিবর্তনটা ঘটে, টি।
ভরবেগের অর্জন বা বর্জনের সময়, সহজ কথা, ভরবেগের পরিবর্তনের সময়, ভরবেগের পরিবর্তনের সময় টি, সময়টা লাগবে এবার। তো দেখো এই সময়টা আমরা কিভাবে পাবো? এই যে এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এই যে এই পাশে একটা দেওয়াল, এই পাশে একটা দেওয়াল। অণুটা এই দেওয়ালে ধাক্কাটা লাগাবে, অণুটা এই দেওয়ালে ধাক্কা লাগানোর পরে আবার এই দেওয়ালে ফিরে এসে আবার এখানে গিয়ে আবার যখন ধাক্কা লাগাবে আবার তখন ভরবেগের পরিবর্তন ঘটাবে। তাহলে অণুটার এইখান থেকে এইখানে আসলে এল দূরত্ব সে অতিক্রম করে, কারণ এই দুই দেওয়ালের মধ্যকার দূরত্ব হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য এল, এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য এল। তাহলে এই দেওয়াল থেকে এই দেওয়ালে এসে আবার ঘুরে এই দেওয়াল পর্যন্ত যাইতে সে 2l দূরত্ব অতিক্রম করে। কত বেগ নিয়ে অতিক্রম করে? u1 বেগ নিয়ে অতিক্রম করে। তাহলে এখান থেকে এসে এই দেওয়ালে লেগে এই দেওয়ালে ধাক্কা লেগে আবার যখন এই দেওয়ালে যাবে তখন কিন্তু এই দেওয়ালের সাথে আবার ভরবেগের পরিবর্তন ঘটাবে। তাহলে সেই সময়টা আমরা বের করতে চাই। তাহলে সেই সময়টা টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি, মানে এস ইকুয়াল টু ভিটি সূত্র আর কি। তাহলে টি ইকুয়াল টু এস হচ্ছে, দেখো এখান থেকে এখানে আসলে এল দূরত্ব, আবার যাইতে এল দূরত্ব, এল প্লাস এল দ্যাট ইজ 2l, আর বেগ কত? বেগটা হচ্ছে u1। এবার দেখো এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু নর্মালি কনফিউশন ক্রিয়েট হয় যে ভাই আমরা ছোটবেলায় শিখছি বা নিউটনের মেকানিক্সে শিখছি, এখানে যে সময়টা হবে সেই সময়টা হচ্ছে ভরবেগের পরিবর্তন ঘটতে যে সময়, ঠিক আছে, তাৎক্ষণিক খুবই ক্ষুদ্র সময়। যখন একটা বল ধরো আমি ধরে এভাবে ছুড়ে দিছি, দেওয়ালে গিয়ে ধাক্কা লেগে ব্যাক করে ফেরত আসছে, তাহলে ভরবেগের পরিবর্তন যেটা ঘটবে সেটা হচ্ছে ওই দেওয়ালের সাথে গিয়ে যখন বলটা ধাক্কা দিছে সেই যে ক্ষুদ্র সময়টা যতক্ষণ আর কি সংস্পর্শে ছিল সেই সময় কিন্তু ভরবেগের পরিবর্তনটা ঘটছে। দেওয়ালের সাথে যতক্ষণ বলটা সংস্পর্শে ছিল সেই সময় কিন্তু ভরবেগের পরিবর্তনটা ঘটছে। তাহলে হওয়া উচিত সেই তাৎক্ষণিক খুবই ক্ষুদ্র সময়টা। কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে চিন্তা করো, গ্যাসের ক্ষেত্রে যে অণুগুলা আছে এই অণুগুলা এই পাত্রের উপর গিয়ে ধাক্কা দিয়ে আবার ব্যাক করে ফেরত আসতেছে। এখানে যদি আমরা খুবই ক্ষুদ্র তাৎক্ষণিক সময় চিন্তা করি, তাৎক্ষণিক সময় দিয়ে যদি ভাগ দিই, ঠিক আছে, খুবই ক্ষুদ্র সময়, এই সময়টা যত ক্ষুদ্র হবে আর কি, দেওয়ালের সংস্পর্শে থাকাকালীন খুবই ক্ষুদ্র সময়, ধাক্কা দেওয়াকালীন খুবই ক্ষুদ্র সময়, সেই সময়টা যদি এখানে বসাই তাহলে প্রেসারের যে মানটা হবে সেটা অনেক বেশি প্রেসার হবে। বাট গ্যাসের প্রেসারটা এরকম না, গ্যাসের প্রেসারটা কিন্তু এরকম না। এই অণুগুলা পাত্রের মধ্যে দেওয়ালের মানে এই যে পাত্রটা গ্যাসের যে টোটাল যে আয়তনটা, এই আয়তনের মধ্যে অণুগুলা ইতস্ততভাবে গতিশীল। পাত্রের দেওয়ালের সাথে সকল অণুগুলা একসাথে গিয়ে একযোগে ধাক্কা দিচ্ছে, ব্যাপারটা এরকম না। ধাক্কা দিয়ে আবার ব্যাক করে ফেরত আসতেছে, আবার গিয়ে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে। তো যখন মানে ধাক্কাটা যখন দিচ্ছে তখনই চাপ প্রযুক্ত হচ্ছে, তখনই বল প্রযুক্ত হচ্ছে, ব্যাপারটা তো এরকম না। আমরা যখন কোনো একটা পাত্রের মধ্যে গ্যাসের চাপের কথা বলি তখন যে চাপটা বলি সেই চাপটা ধরো অণু গিয়ে ধাক্কা দিল তখন চাপ আছে, আবার যখন ধাক্কা দেয়নি যখন ব্যাক করে ফেরত আসছে তখন চাপ নেই, এরকম কি আমরা বলি? এই প্রেসারটা তো একটা কনস্ট্যান্ট প্রেসার, যে এক সময় দেওয়ালের উপর চাপ আছে অন্য সময় দেওয়ালের উপর চাপ নেই, এইটা তো আমরা বলি না। তাহলে এখানে যে সময়টা আমরা নিব সেই সময়টা তাৎক্ষণিক সময়টা যদি নিই তাহলে কি হবে? তাহলে যেটা বুঝাবে সেটা হচ্ছে যখন গিয়ে অ্যাটমটাই দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে ঠিক ওই সময় প্রযুক্ত চাপ। কিন্তু চাপটা তো পুরো সময় ধরেই, যতক্ষণ আমি পাত্রের মধ্যে গ্যাসটাকে আবদ্ধ রাখবো পুরো সময় ধরেই তো চাপটা প্রযুক্ত হচ্ছে। এই কারণে অ্যাভারেজ স্পিড মানে অ্যাভারেজ ফোর্সটা নিতে হবে। এখানে আমরা এই যে ফোর্সটা হিসাব করব এই ফোর্সটা কিন্তু অ্যাভারেজ ফোর্স, FAV আর কি, অ্যাভারেজ ফোর্স। তো অ্যাভারেজ ফোর্স নেওয়ার জন্য যে সময়টা নিতে হবে সেই সময়টা তাৎক্ষণিক সময় হইলে হবে না। এই কারণে এই সময়টাতে আমি একটু ছাড় দিছি, যে সময়টা আমরা নিব কোন সময়টা, তাহলে ধরলাম যে আমরা এই দেওয়ালে ধাক্কা লেগে আবার যখন এসে ব্যাক করে আবার ওই দেওয়ালে গিয়ে নতুন করে আবার ভরবেগের পরিবর্তন ঘটাবে এই সময়টা আমরা নিব। তাহলে এই সময়টাতে সে যে দূরত্বটা অতিক্রম করতেছে সেই দূরত্বটা নট অনলি এল, দ্যাট ইজ 2l, এল প্লাস এল 2l, তাহলে আমরা সেই দূরত্বটা নিব, ঠিক আছে। তো এই জায়গাটাতে অনেকের কনফিউশন হয়। তাহলে তুমি জাস্ট এই জিনিসটা মানে বুঝে রাখো যে এখানে সময়টা ইনস্ট্যান্টেনিয়াস মানে একটা তাৎক্ষণিক সময় না, ঠিক আছে। এই সময়টা একটা গড় সময় নিবা আর কি, গড় সময়। তো এখান থেকে এখানে আসলো তারপরে আবার এখানে গেল, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব মানে গড় সময় যেটা বের করি আর কি, টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই বেগ, ঠিক আছে। তাহলে এই সময়টা নিয়ে আমরা কাজ করব। তাহলে 2m u1 ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 2l ডিভাইডেড বাই u1।
টু টু কাটাকাটি গেল, তাহলে এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে প্রযুক্ত বল। আমার তো বল লাগবে না, আমার লাগবে চাপ, তাই না? আমার তো লাগবে চাপ, বল তো লাগবে না, লাগবে চাপ, প্রেসার। তো বলকে কি করলে প্রেসার পাওয়া যায়? ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে। এই যে দেওয়ালটা, এই দেওয়ালের ক্ষেত্রফলটাকে আমি বললাম এ, এরিয়া। আর এর যে ক্ষেত্রফলটা, এরিয়াটা, সেই ক্ষেত্রফল এ, এটা ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ বাহু গুণ বাহু এল স্কোয়ার। তাহলে অতএব প্রযুক্ত চাপ একটা অনুকর্তিক, হ্যাঁ, যে অনুকর্তিক প্রযুক্ত চাপ সংক্ষেপে লিখি, যে চাপ প্রেসার পি, তো পি ইকুয়াল টু এম এফ ডিভাইডেড বাই এ, এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ এটা এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই এ, ক্ষেত্রফল এল স্কোয়ার। তাহলে এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ভি, এম ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ভি। ইউ ওয়ান আছে, এটা তো এক্স অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট, ঠিক আছে? এটা এক্স অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট। তাহলে আমরা একটা কাজ করতে চাই, এক্স অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট না, আমি পুরোটাই নিতে চাই। এক্স অক্ষ বরাবর, শুধু যে এক্স অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট রাখবো সেটা আমি চাই না, আমি চাই পুরোটাই নিতে। তাহলে আমি পুরোটাই নিতে চাই, তাহলে পুরোটা আমি কিভাবে নিব? দেখো পুরোটা কিভাবে নিতে পারি, ইউ ওয়ান আছে না, তাহলে আমরা এখানেই লিখে রাখছিলাম, এই যে ইউ ওয়ান, ইউ ওয়ান, ইউ ওয়ান স্কোয়ার, তার গড় মান হচ্ছে 1/3 সি ওয়ান স্কোয়ার গড় মান। কি দেখছো, লিখে রাখছিলাম। তাহলে আমরা এখানে এটারে বলতে পারি যে ইউ ওয়ান স্কোয়ার, ইউ ওয়ান এটা স্কোয়ার 1/3 সি ওয়ান স্কোয়ার। তাহলে এখানে লিখে দিলে এম ডিভাইডেড বাই ভি 1/3 সি ওয়ান স্কোয়ার। কি বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে কিনা? ওকে, তাহলে আমরা এই কাজটা করলাম। এটা কিন্তু আর একটা ভাবেও করা যায়, যে এটা তো এক্স অক্ষ বরাবর চাপের হিসাব, তাহলে অনুকর্তিক মানে সেম একইভাবে আবার হিসাব নিকাশ করে নিয়ে আসতে হবে। তাহলে অনুর জন্য ওয়াই অক্ষ বরাবর বেগের কম্পোনেন্ট ধরে আবার হিসাব করব, তখন মানে সেম হিসাব করবা তবে আরেকবার। তাহলে তখন এই দুই দেওয়ালে ধাক্কা, তখন এই যে এই বেগটা হবে ভি, অনুর বেগ, অনুর ভর হবে এম, ধাক্কা লাগার পরে আবার ব্যাক করে যখন এদিকে ফেরত আসবে তখন বেগটা হবে মাইনাস ভি আর কি। তারপরে এই যে উপর নিচ নিলে হচ্ছে ভি, তারপরে এই সাইড আর ওই সাইড নিলে, সামনে পিছনে নিলে, ঠিক আছে? এটা যেমন ডান বাম উপর নিচ, এবার সামনে পিছনে নিলে তখন হচ্ছে ডাব্লু। ধরো যে এই দিকের বেগটা হচ্ছে ডাব্লু, ওই দিকের বেগটা হচ্ছে তাহলে মাইনাস ডাব্লু, ঠিক আছে? এরকম যে এই পাশে একটা দেওয়াল, এই যে সামনের একটা দেওয়াল, আর ওই যে পিছের একটা দেওয়াল, পিছের একটা দেওয়াল, তো এইভাবে নিলে হচ্ছে ডাব্লু। তাহলে সেম ভাবে সব কিছু হিসাব নিকাশ করে আসলে লাস্টে এখানে হবে ডাব্লু ওয়ান স্কোয়ার। তাহলে ওই অনুকর্তিক প্রযুক্ত মোট যে চাপ, প্রযুক্ত মোট যে চাপ, তাহলে তিনটে অ্যাক্সিস বরাবর চাপের যোগফল তখন হবে আর কি এম ভি ইউ ওয়ান স্কোয়ার প্লাস এম ভি, তারপরে ভি ওয়ান স্কোয়ার প্লাস এম ভি, তারপর ডাব্লু ওয়ান স্কোয়ার, এভাবে যোগটোগ করে হিসাব করতে হবে। তো এইভাবেও একটা মেথডে করা যায়, একই জিনিস আসবে। তো আমরা একবারে করছি, যেহেতু আগে থেকে আমাদের হিসাব করা ছিল, এই যে এই হিসাবটা যেহেতু আগে থেকে করা ছিল, এই যে যোগ করে এই যে সি ওয়ান স্কোয়ারের সাথে ইউ এর সম্পর্কটা আগে থেকে যেহেতু হিসাব করা ছিল, তো এই কারণে আমরা এটাই করে ফেলছি, ঠিক আছে? এই যে এখানে একবারে লিখে দিছি যে ইউ ওয়ান মানে ইউ স্কোয়ার মানে 1/3 সি স্কোয়ার, একবারে লিখে দিছি এটা। তাহলে এটা গেল হচ্ছে প্রেসার। তো আমি এবার যেটা চাই সেটা হচ্ছে মোট চাপ। দেখো এটাতে একটা অণুর জন্য, এটা কিন্তু প্রথম অণুর জন্য, প্রথম একটি অণুর জন্য প্রেসার হচ্ছে এটা। তা আমরা চাই মোট প্রেসারটা হিসাব করতে, মোট চাপটা হিসাব করতে চাই। তাহলে মোট চাপ পি ইকুয়াল টু হবে প্রথম অণুর জন্য প্রেসার P1, দ্বিতীয় অণুর জন্য প্রেসার P2, তৃতীয় অণুর জন্য প্রেসার P3, চতুর্থ অণুর জন্য প্রেসার P4 ডট 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 Pn, এটা হবে। এবারের হিসাবটা খুব সুন্দর করে দেখো। তাহলে প্রথম অণুর জন্য যেটা যদি এটা হয়, তার মানে 1/3 m ডিভাইডেড বাই v c1 স্কয়ার। তাহলে দ্বিতীয় অণুর জন্য কি হবে? 1/3 m বাই v, v আয়তন c2 স্কয়ার। তৃতীয় অণুর জন্য 1/3 m বাই v c3 স্কয়ার। তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে c2 স্কয়ার ডট 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 cn স্কয়ার, n তমর জন্য cn স্কয়ার। কি কথা কি বুঝলা? এই যে এভাবে এই যে যোগ করে দিলাম, ঠিক আছে? সবগুলো পর 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 একটা 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 করে অণুর জন্য প্রেসারটা আমরা এখানে যোগ করে দিলাম। আর m বাই v আর 1/3 তো কমন গেল। তাহলে এগুলো কমন গেলে এবার একটু দেখো, খেয়াল করো,
1/3 m ডিভাইডেড বাই ভি। দেখো এটা বেগের বর্গের যোগফল। দেখো যেটা আমাদের করতে খুব ইচ্ছা করতেছে সেটা হচ্ছে এই যে বেগের বর্গের যোগফল ডিভাইডেড বাই, দেখো বেগের বর্গের যোগফল ডিভাইডেড বাই, যেটা করতে আমাদের খুবই ইচ্ছা করতেছে সেটা হচ্ছে n দিয়ে ভাগ করতে খুবই ইচ্ছা করতেছে। তাহলে কি হবে? বেগের বর্গের গড়, বেগের বর্গের গড়। কিন্তু এই কাজটা তো আমি অন্যায় করলাম, আমি তো n দিয়ে ইচ্ছা মতো ভাগ দিতে পারি না। তাহলে যেহেতু n দিয়ে ভাগ দিয়ে অন্যায় করছি, তাহলে n দিয়ে গুণ করে আবার অন্যায় খণ্ডন করি। এই যে n দিয়ে ভাগ দিলাম, আবার n দিয়ে গুণ দিলাম, তাহলে n কাটাকাটি করে দেখো আগের লাইন। কিন্তু ভাগ তাহলে কি লাভ হইলো? এইটা হইলো আমার বেগের বর্গের গড়। তাহলে এইটাকে আমরা ডাইরেক্ট এটা লিখে দিতে পারবো, এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো 1/3 ছোট m বড় n ডিভাইডেড বাই ভি, বেগের বর্গের গড়। দেখো বেগের বর্গের গড় কি বুঝতে পারছো? বেগের বর্গের গড়। তাহলে প্রেসার P ইকুয়াল টু এইটা, এই যে এটা আমরা পাইলাম চাপের মূল সূত্র, বুঝছো? এটা আমরা পাইলাম চাপের মূল সূত্রটা এটা আমরা পাইলাম। কি ক্লিয়ার? চাপের মূল সূত্র। অনেকভাবে এই প্রমাণ করা যায়, অনেকভাবে এই ডেরিভেশনটা করা যায়, কিন্তু করে যা আসবে সেটা হচ্ছে এটা হচ্ছে মূল। এবার আরেকটা কথা একটু তোমার আমি বলে রাখি, এটা নিয়ে অবশ্য ভাঙচুর পরে করব আমরা। সেটা হচ্ছে আমরা এই যে হিসাবটা করলাম না, সেটা কিন্তু এক পারমাণবিক গ্যাসের জন্য। একটু লিখে রাখি, হ্যাঁ, এই যে আমরা হিসাবটা করলাম এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য, বুঝছো? এক পারমাণবিক, দ্বিপারমাণবিক না, কিন্তু এটা বহু পারমাণবিক না, এক পারমাণবিক গ্যাসের জন্য। অনেকে বলতো ভাই তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কি হবে, বহু পারমাণবিক গ্যাসের জন্য কি হবে, কেন এটা এক পারমাণবিক গ্যাসের জন্য? আমি আপাতত বলবো না, এটা বলবো না যে কেন এক পারমাণবিক গ্যাসের জন্য, ঠিক আছে? আপাতত থাকুক, কিন্তু এটা এক পারমাণবিক গ্যাসের জন্য। এবার এই মূল সূত্রটা, এটাই হচ্ছে আমাদের দরকার। এত এই ডেরিভেশন এত পরীক্ষা আসবে না, এত জাস্ট ভদ্রতার খাতিরে একবার দেখা, জীবনে প্রথম একবার করবা, ঠিক আছে? স্মৃতি হিসাবে রেখে দিবা যে অপূর্ব ভাই একসময় করাইছিল, ধরো নাতি নাতনি হবে যখন, তখন দেখাবা তোমাদের এই ডেরিভেশনটা করাইছিল। এই ছাড়া এই ডেরিভেশন তোমার আর কোনো কাজে আপাতত লাগবে না। কিন্তু বুঝতে হবে, এই ডেরিভেশনগুলো না বুঝে কিন্তু ম্যাথে যাওয়া যাবে না। ডেরিভেশন তুমি বোঝো না, তাহলে কিন্তু মনে করো যে এই এম এর পরিচয়, এন এর পরিচয়, বি এর পরিচয়, এগুলা জাস্ট শুধু মুখস্থ করে ম্যাথ করে কোনো আত্মিক শান্তি পাবা না। আত্মিক শান্তি পাওয়ার জন্য, আত্মতুষ্টি পাওয়ার জন্য ডেরিভেশনটা একবার হলেও একটু সুন্দর করে বোঝা উচিত, বুঝছো? তাহলে আমরা এই যে মূল সূত্রটা পাইলাম, এইবার এই সূত্র থেকে সূত্রের এবার ডালপালা হবে। এই সূত্রের এবার অনেকগুলো ডালপালা হবে। চলো, সূত্রের ডালপালা বানানো খুবই মজার। তাহলে সূত্রের ডালপালা বানানো খুবই মজার। তাহলে আমরা এবার সূত্রগুলা বক্স করব, এক একটা করে সূত্র বানাবো আর বক্স করব, প্যাকেট করে ফেলবো। 1/3 m বড় হাতের n ডিভাইডেড বাই ভি সি স্কয়ার বার। এই রাশিগুলোর পরিচয় একটু জানি। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এম হচ্ছে একটা অণুর ভর, বড় হাতের n হচ্ছে টোটাল অণুর নাম্বার, আর সি স্কয়ার বেগের বর্গের গড়। ঠিক আছে, এটা হচ্ছে গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ না, কিন্তু মূল গড় বর্গবেগ হবে রুট করলে, রুট করি না এখন। তাহলে এই যে এই একটা সূত্র, এটা হচ্ছে মূল 1 নম্বর সূত্র, থাকুক, এটা রেডি হয়ে থাকুক। এবার আসো দেখি এখান থেকে কি পাওয়া যায়, দেখো তো P = 1/3 m × n। এই যে তুমি লিখছিলা বড় হাতের m হচ্ছে ছোট হাতের m × n, দেখো লেখা আছে, কই লেখা আছে দেখি, কই লেখা আছে, এই যেখানে লেখা আছে, এই দেখো বড় হাতের m হচ্ছে ছোট হাতের m × n, অর্থাৎ মোট ভর, একটা অণুর ভর, অণুর সংখ্যা গুণ করলে পাওয়া যাবে মোট ভর। কি পাওয়া যাবে? মোট ভর। তাহলে বসাও মোট ভর, বসাও বড় m বসাও, ভি সি স্কয়ার বার। এবার মোট ভর ডিভাইডেড বাই মোট আয়তন, ছোটবেলায় শিখছে এগুলা। মোট ভর ডিভাইডেড বাই মোট আয়তন, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। কি বলে? ঘনত্ব। তাহলে এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। দেখছো সূত্রের ডালপালা বানানো কত মজার। তাহলে অতএব P = 1/3 রো সি স্কয়ার বার। ঠিক আছে, এই যে বক্স করে ফেললাম সূত্র মানে বক্স। এটা হচ্ছে এই সূত্রটাই, এটাই আমরা রাখবো, কিন্তু এটার আরেকটু কাহিনী করে রাখবো। কি কাহিনী করবো দেখো, সি স্কয়ার বার এটা = 3p/ρ। ঠিক আছে, বেগের বর্গের গড়, আমার ইচ্ছা করতেছে মূল গড় বর্গবেগ বের করতে। তাহলে বেগের বর্গের গড় আছে, তাকে এবার বর্গমূল করে দিলেই কাজ শেষ।
তাহলে এখানে একটা বর্গমূল চিহ্ন, এইখানে একটা বর্গমূল চিহ্ন হয়ে গেল। তাহলে বেগের বর্গের গড়ের বর্গমূল সিআরএমএস, সিআরএমএস √3p/ρ। তাহলে এই আর একটা সূত্র, পি প্রেসার, রো কি, রো হচ্ছে ঘনত্ব। এবার আসো মূল সূত্রটা আবার একটু লিখি দেখি। P = 1/3 mn / v c² বার। এবার এই 1/3 m n/v c² বার। তাহলে n/v মানে কি? n হচ্ছে অণুর সংখ্যা, v হচ্ছে আয়তন। তাহলে n/v কি? n/v হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। n/v হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। এটাকে ছোট হাতের n দিয়ে লেখা হয় 1/3 m n c² বার। এটাকে ছোট হাতের n দিয়ে লেখা হয়। তাহলে এই যে ছোট হাতের m, এটার পরিচয় একটি অণুর ভর, একটি অণু ভর। আর এই যে ছোট হাতের n, এর পরিচয় হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। অনেকে কি করে জানো? সূত্র মুখস্থ করে, এটা ঠিক আছে, কিন্তু ম্যাথ করার সময় উল্টাই ফেলে। কি উল্টাই ফেলে? n মোল সংখ্যা বসায় দেয়। প্রশ্ন হয়তো মোল সংখ্যা দেওয়া আছে, চট করে নিয়ে মোল সংখ্যাটা বসায় দেয়। হাই পাগল, এই মোল সংখ্যা, এই এনটা মোল সংখ্যা না, এই এনটা মোল সংখ্যা না। ঠিক আছে, ছোট হাতের এন দিয়ে মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি, কথা সত্য, কিন্তু এখানে তো মোল সংখ্যা না, এটা হচ্ছে টোটাল অণুর সংখ্যা বাই টোটাল আয়তন। তার মানে কি দাঁড়াইলো? একক আয়তনে অণুর সংখ্যা। যেমন ভি আয়তনে অণুর সংখ্যা যদি n হয়, একক আয়তনে অণুর সংখ্যা হবে n/v। তাহলে এটাকে বলা হয় একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা, ছোট হাতের n বড় হাতের n / v। এইটার আর একটা সুন্দর নাম আছে, এটারে বলা হয় লসমিডের সংখ্যা। লসমিডের সংখ্যা, লসমিডের সংখ্যা কাকে বলে? লসমিড একজন বিজ্ঞানী নাম আর কি। লসমিডের সংখ্যা কাকে বলে? কোন গ্যাসের একক আয়তনে যে পরিমাণ অণু থাকে তাকে লসমিডের সংখ্যা বলে। কোন গ্যাসের একক আয়তনে যে পরিমাণ অণু থাকে তাকে লসমিডের সংখ্যা বলে। যেমন অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? কোন গ্যাসের 1 মোলে যে পরিমাণ অণু থাকে, যেমন 6.02 × 10⁻23। কোন গ্যাসের 1 মোলে যে পরিমাণ অণু থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। কোন গ্যাসের একক আয়তনে যে পরিমাণ অণু থাকে তাকে লসমিডের সংখ্যা বলে। বুঝলা? ঠিক আছে, একটা অজানা জিনিস জানাই দিলাম। নাও, তাহলে সূত্র হইল কয়টা বক্স পাইলাম? 4টা অলরেডি পাইলাম। এবার আসো, শেষ হয় নাই। যেটা আমরা চাইছিলাম সেটাই তো পাইলাম না। গ্যাসের গতিশক্তি রাশিমালা চাইছিলাম। তুমি দেখো তো এখানে যে কটা সূত্র আছে এগুলো সবই চাপের সূত্র। দেখো, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা চাপের সূত্র, চতুর্থটাও চাপের সূত্র। এই যে মাথা সরাই দিচ্ছি, দেখো চাপের সূত্র, তাই না? সবগুলোই চাপের সূত্র। ঠিক আছে, এই যে এটাও, এখানে এর মধ্যে চাপ আছে, এটা সিআরএমএস এর সূত্র, ঠিক আছে, কিন্তু চাপ তো আছেই নাকি? কিন্তু আমরা এবার যেটা চাই সেটা হচ্ছে গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তি রাশিমালা। গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি, গ্যাসের কোনো বিভব শক্তি নেই। তাহলে সমস্ত শক্তি বা গতিশক্তি, এটা আমরা চাই। তো দেখো, P = 1/3 mn / v c² বার। তাহলে চাপ P = 1/3 বড় হাতের m / v c² বার। এবার একটা কাজ করি, PV = 1/3 টোটাল অণুর ভর c² বার। দেখো, গতিশক্তি মানে হাফ m v², মানে হাফ m c² বার, হাফ m c² বার, হাফ টোটাল ভর। আমি যদি টোটাল গ্যাসের অণুর সংখ্যা চাই তাহলে টোটাল ভর নিতে হবে। তাহলে গ্যাসের গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি, মোট হাফ গ্যাসের মোট ভর। তাহলে মোট ভর কি ছোট্ট m? মোট ভর কি ছোট্ট m? ছোট্ট m নিলে তো একটা অণুর ভর, তখন একটা অণুর গতিশক্তি বুঝাবে, কিন্তু আমি চাই টোটাল গতিশক্তি। তাহলে বড় m আর কি c² বার, মানে হাফ m v² এর জায়গায় হাফ m c²। ঠিক আছে, এটাই গতিশক্তি। দেখো, এই যে এটাই গতিশক্তি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার না, দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে এটা 1/3। 1/2 থাকলে হয়ে যেত, নাই 1/2 নাই, তো দুঃখ পায় লাভ নাই। 1/2 নাই তো কি হয়েছে, আমরা 2/3 লিখবো। তাহলে 2 কাটাকাটি করে 1/3 আগের লাইনটাই থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার গ্যাসের গতিশক্তি, যার রাশিমালাটাই আমি চাইতেছিলাম। তাহলে গ্যাসের গতিশক্তি রাশিমালা, তাহলে গ্যাসের গতিশক্তি রাশিমালা PV = 2/3 গ্যাসের গতিশক্তি কাইনেটিক এনার্জি E কে, তো আমরা E কে দিয়ে লিখবো না, E লিখবো, কারণ E কে মানেই তো টোটাল এনার্জি E। তাহলে অতএব গ্যাসের গতিশক্তি E = 3/2 PV, E = 3/2 PV। এবার এইখান থেকে চট করে আর একটা সূত্র বলো, চট করে বলো 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 বলো, আমি লিখে ফেলার আগেই বলো। E = 3/2 বলো, PV = চোখ বন্ধ করে nRT। PV = কি? nRT। বলো এখানে n এর পরিচয় কি? এইখানে n এর পরিচয় হচ্ছে মোল সংখ্যা।
যেখানেই দেখবা পিবি আদর্শ গ্যাসের সূত্র, সেখানেই চোখ বন্ধ করে বসাই দিবা এনআরটি। তাহলে গ্যাসের গতিশক্তির দুইটা সূত্র পাইলাম, ঠিক আছে, দুইটা সূত্র পাইলাম। এই লাস্টের যে সূত্রটা সেটা হচ্ছে এন মোল গ্যাসের গতিশক্তি। যদি বলে 2 মোল গ্যাসের গতিশক্তি, এন এর মান 2, 3 মোল গ্যাসের গতিশক্তি, এন এর মান 3। তাহলে এটা হচ্ছে এন মোল গ্যাসের গতিশক্তি। এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3/2 nRT। এবার শোনো, এন মোল, 1 মোল, 2 মোল আমি চাই না, আমি চাই একটা অণুর গতিশক্তি। আমি চাই একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। বলো কি করব, বলো আমার বুদ্ধি দাও। এটা তো এন মোলের। আচ্ছা আসো তো, এন মোল বাদ দাও, 1 মোল আগে বলো তো দেখি। 1 মোলের, 1 মোলে কয়টা অণু থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, অর্থাৎ এন এ 6.02 × 10⁻23। তাহলে 1 মোল বা অ্যাভোগাড্রোর সংখ্যা এতটি অণুর গতিশক্তি, এতটি অণুর গতিশক্তি, 1 মোলের গতিশক্তি, এন এর মান 1 বসবে, 3/2 RT। 1 মোল বা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণুর গতিশক্তি। আমার লাগবে অতএব একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। তাহলে 3/2 RT ডিভাইডেড বাই একটি অণুর গতিশক্তি ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা এন এ, ভাগ দিয়ে দিলাম, ঐকিক নিয়ম। এবার দেখো আর ডিভাইডেড বাই এন এ, এটা মানে বোলজম্যান কনস্ট্যান্ট। আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা সেটা আরেকটা কনস্ট্যান্ট। এই দুইটা কনস্ট্যান্টের রেশিও আরেকটা কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্ট হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। 3/2 R/NA মানে K × T, ঠিক আছে, কে বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে একটি অণুর গতিশক্তি, এটা হচ্ছে একটি অণুর গতিশক্তি। তোমরা খুবই কনফিউজড হয়ে যাও, একটি অণুর গতিশক্তি মানে গ্যাসের গড় গতিশক্তি, বুঝলা? একটা অণুর গতিশক্তি মানেই গ্যাসের গড় গতিশক্তি। তাহলে দুইটা জিনিসকে আমি বক্স করে দিচ্ছি, দেখো এই একটা, এটা হচ্ছে একটি অণুর গতিশক্তি, আর এই একটা, এটা হচ্ছে এন মোলের গতিশক্তি, ঠিক আছে। একটা একটি অণুর গতিশক্তি আর একটা এন মোলের গতিশক্তি। যদি আমি বলি দুইটা অণুর গতিশক্তি, ওকে, তাহলে 3/2 KT গুণ 2। যদি বলি 4টা অণুর গতিশক্তি, এটা বের করে গুণ 4। যদি বলি 4 মোলের গতিশক্তি, তাহলে আর এটা না, তাহলে ওইটা, এন এর মান 4। দুইটার মধ্যে পার্থক্য বুঝলা? পার্থক্যগুলো মাথায় রাখিও, হ্যাঁ। এবার এইটার একটু পাশে লিখে রাখো, এটা হচ্ছে অণুর গড় গতিশক্তি। যখন বলবে অণুর গড় গতিশক্তি, তখন এইটা বুঝবা, অণুর গড় গতিশক্তি। অণুর গড় গতিশক্তি মানেই একটা অণুর গতিশক্তি, অণুর গড় গতিশক্তি মানেই আসলে একটা অণুর গতিশক্তি। তাহলে এটাই তুমি বুঝবা, তাহলে মাথা নষ্ট করার কিছু নাই, সহজ জিনিস। এবার আসো নেক্সট, চেঞ্জ করলাম। দেখো তো ভাইয়া, একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি একটু আগে তুমি হিসাব নিকাশ করলা, 3/2 KT একটি অণুর। তো একটি অণুর গতিশক্তিকে আমি একটু ½ mv² ফরম্যাটে লিখব, কেন? আমার ইচ্ছা তাই। তাহলে ½ mv² ফরম্যাটে, ½ mv², ½ mc² বার, বুঝছো? এটা সমান সমান 3/2 KT, একটা অণুর গতিশক্তি। একটা অণুর গতিশক্তি, ভালো করে শুনো কথাটা, একটা অণুর গতিশক্তি বলে একটা অণুর ভর, দেখছো, ছোট এম, একটা অণুর গতিশক্তি, সো একটা অণুর ভর। 2 কাটাকাটি গেল, তাহলে c² বার এটা ইকুয়াল টু 3 KT ডিভাইডেড বাই ছোট হাতের এম। এবার দুই পাশে ছোট্ট করে রুট চিহ্ন দিয়ে দাও, তাহলে কি হয়ে গেল? বেগের বর্গের গড় মানের বর্গমূল CRMS ইকুয়াল টু √3 KT ডিভাইডেড বাই ছোট হাতের এম। CRMS এটা ইকুয়াল টু √3 KT ডিভাইডেড বাই ছোট হাতের এম। ওকে, ডান। এবার আসো, সেম কাজটা আবার করব, কিন্তু এবার এই জিনিসটা লিখবো এভাবে, 1 মোলের গতিশক্তি, 1 মোল গ্যাসের গতিশক্তি। এই বলো 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 বলো, 1 মোল গ্যাসের গতিশক্তি সূত্র বলো। 3/2 nRT, এন এর মান 1, তার মানে 3/2 RT।
আমার ইচ্ছা হয়েছে 1 মোল গ্যাসের গতিশক্তিকে হাফ এম ভি স্কয়ার ফরম্যাটে লিখতে। তাহলে ভালো করে শুনিও, ভালো করে বোর্ডে তাকাও। হাফ, এখানে যে ভর বসাবো, কি বসাবো? ভর। ঠিক আছে, ভর বসাবো। কোন ভর? একটা অণুর ভর ছোট হাতের এম না, একটা অণুর ভর ছোট হাতের এন না। কি? 1 মোল গ্যাসের গতিশক্তি, তার মানে 1 মোল গ্যাসের ভর, 1 মোল গ্যাসের অণুর ভর। 1 মোল গ্যাসের অণুর ভর তার একটা অণুর ভর না। 1 মোল গ্যাসের ভর একটা অণুর ভর না, ছোট হাতের এম একটা অণুর ভর। তাহলে 1 মোলে টোটাল অণু আছে, ধরো অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যার অণু আছে 1 মোলে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু ছোট হাতের এম, অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু ছোট হাতের এম মানে আণবিক ভর বড় হাতের এম। অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু ছোট হাতের এম মানে আণবিক ভর বড় হাতের এম। ঠিক আছে, এটা একটা অণুর ভর আর এটা এবার অ্যাভোগাড্রোর সংখ্যার সমপরিমাণ অণুর ভর, তার মানে তো আণবিক ভর, তার মানে এটা তো আণবিক ভর। বুঝতে পারছো? তার মানে এটা আণবিক ভর। দেখো কিভাবে, বোর্ডে দেখো। দেখো 1 মোল গ্যাসের গতিশক্তি, তার মানে এখানে 1 মোলের ভর বসবে, যে ভরটা বসবে সেটা 1 মোলের ভর। এবার তুমি আমারে বলো 1 মোলের ভর মানে কি? ওই গ্যাসের কি আণবিক ভর না? ধরো 1 মোল অক্সিজেন 32 গ্রাম অক্সিজেন, 1 মোল নাইট্রোজেন 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 1 মোল কোনো গ্যাস মানে তার আণবিক ভর। তাহলে এই যে এমটা, এটা কিন্তু মোট ভর না। এখন বলতে পারো ঠিক আছে ভাই, এটা তো মোট ভর লিখছিলেন আপনি, প্রথমে এটাতে মোট ভর লিখছিলাম না, ঠিক আছে মোটই ভর, 1 মোলের মোট ভর, তো 1 মোলের সেই মোট ভরটাকে আণবিক ভরই তো বলে। তাহলে হাফ মোট ভর আণবিক ভর সি স্কয়ার বার ইকুয়াল টু 3/2 RT। তাহলে 1 মোলের জন্য মোলার ভর আণবিক ভর, একটি অণুর জন্য একটি অণুর ভর। এবার 2 আর 2 কাটাকাটি করে দাও, তাহলে সি স্কয়ার বার 3RT ডিভাইডেড বাই বড় হাতের এম, দুই পাশে দুইটা ছোট্ট রুট চিহ্ন দিয়ে দাও। তাহলে অতএব সি আর এম এস এর আরো একটা সূত্র চলে আসবে, √3RT ডিভাইডেড বাই বড় হাতের এম। বুঝতে পারছো? খুবই সহজ, শেষ। তাহলে সূত্রের দেখো কতগুলো ডালপালা হইল, সূত্রের অনেকগুলো ডালপালা হইল। গ্যাসের অণুর বেগ বলতে এখন আমরা সিআরএমএস টাকেই বুঝবো। এবার আসো দেখি সূত্রগুলো তো আমরা শিখলাম। দেখো গ্যাসের মূল গড় বর্গবেগের 3টা সূত্র, এই দুইটা তুমি ছোট হাতের কে দিয়ে লিখলে, বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে লিখলে, নিচে ছোট হাতের কে না, বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে লিখলে নিচে ছোট হাতের এম অর্থাৎ একটা অণুর ভর বসাবা। আর যদি মোলার গ্যাস কনস্ট্যান্ট দিয়ে লেখো তাহলে কিন্তু ভাই আণবিক ভর বসাবা। তো যেটা আমি বলতেছিলাম, সিআরএমএস এর 3টা সূত্র আমরা শিখছি। দেখো সিআরএমএস ইকুয়াল টু √, ভালো করে দেখো, √3p/ρ। ঠিক আছে, √3p/ρ। তো খুব সহজ একটা এমসিকিউ কোশ্চেন তোমাকে দিব, ঠিক আছে, এটার অ্যান্সার করবা মূল গড় বর্গবেগেরই। তাহলে কোশ্চেন নম্বর 1 বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় একটি গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে, চাপ দ্বিগুণ করা হলে মূল গড় বর্গবেগ মানে সিআরএমএস, মূল গড় বর্গবেগ কত গুণ হবে? খুবই সহজ, অপশন দিয়ে দিই না, √2 গুণ, 2 গুণ, 4 গুণ। দ্রুত বলবা দেখি কে আগে বলতে পারে। আর একটা কি দিব, ধরো নো চেঞ্জ দিলাম, নান বা নো চেঞ্জ এরকম দিলাম। বলো দ্রুত উত্তর বলো। হ্যাঁ এই তো, গুড। মুসরাত, ইবতিদা মুসরাত বলছে অপশন এ। একজন বললো, শুধু একজন বললো, অনেকে বলছে, গুড, ভেরি গুড। তাহলে √2 গুণ, হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমাদের। দেখো এটা খুবই কমন, সিআরএমএস ইকুয়াল টু √3p/ρ, একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে √3p/ρ। পি প্রেসার বলছে, প্রেসার দ্বিগুণ করলে, চাপ দ্বিগুণ করলে সিআরএমএস কত গুণ হবে? চাপ দ্বিগুণ করলে সিআরএমএস কত গুণ হবে? চাপের সাথে বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। তাহলে চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে সিআরএমএস চাপ দ্বিগুণ, 2 গুণ। তাহলে অতএব সিআরএমএস হবে √2 গুণ। ঠিক আছে, √p তো √2 গুণ। তাহলে অপশন এ, বুঝছো? অপশন
এ, ঠিক আছে নাকি? না, অপশন এ না, অপশন ডি, নো চেঞ্জ। অপশন ডি, নো চেঞ্জ, এটা হয়নি, ঠিক আছে, এটা ভুল, এটা ঠিক নেই, এই হিসাবটা গোজামিল হয়েছে। তাহলে অপশন ডি, অপশন ডি, অপশন ডি, নো চেঞ্জ, ঠিক আছে, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এই একজন তো বলছে, দেখি কে বলছে, ইকবাল বাড়ি বলছে নো চেঞ্জ, গুড, ভেরি গুড, নো চেঞ্জ, চেঞ্জ হবে না। কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়া, তাই। এই যে দেখো, সমষ্ণ প্রক্রিয়া, তাই তাই কোনো চেঞ্জ হবে না। তো কিভাবে আসো দেখি, দেখো CRMS ইকুয়াল টু √3p/ρ আছে, কোনো সমস্যা নেই। তুমি পি কে দেখলা, রো কে দেখলা না? পি কে দেখলা, রো কে তো তোমার একটু দেখতে হবে। কোন একটা গ্যাসের উপর চাপ যদি দ্বিগুণ করে দেওয়া হয়, গ্যাসটা আরো ঘন হয়ে যাবে না? এটা তো কমন সেন্স। চাপ দ্বিগুণ, গ্যাসটা ঘন হয়ে যাবে, ঘনত্ব দ্বিগুণ হবে। তাহলে চাপ দ্বিগুণ, ঘনত্ব হবে দ্বিগুণ। চাপ দ্বিগুণ, ঘনত্ব দ্বিগুণ, উপর দ্বিগুণ, নিচে দ্বিগুণ, 2 গুণ 2 গুণ কাটাকাটি, নো চেঞ্জ। CRMS এর কোনো পরিবর্তন হবে না। এবার এত জোর দিয়ে আমি কিভাবে বলতেছি? হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ায় চাপ আর ঘনত্বের রেশিও ধ্রুব সংখ্যা। সমষ্ণ প্রক্রিয়ায় প্রেসার ডিভাইডেড বাই রো, ঘনত্ব কনস্ট্যান্ট থাকবে। কেমনে? দেখো কেমনে। PV ইকুয়াল টু nRT। ঘনত্ব কার মধ্যে আছে? আয়তনের মধ্যে। রো ইকুয়াল টু m/v, তাহলে v ইকুয়াল টু m/ρ, m ডিভাইডেড বাই রো, nRT। তাহলে একটা কাজ করো, p কে রাখি নিচে, রো কে রাখি, বাকি সবাইকে এখানে পাঠিয়ে দিলে nRT ডিভাইডেড বাই m। n আর m এগুলো তো এমনি কনস্ট্যান্ট। n নির্দিষ্ট পরিমাণ মোল সংখ্যার গ্যাস কনস্ট্যান্ট, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, নির্দিষ্ট গ্যাসের ভর ছোট হাতের m, এটাও কনস্ট্যান্ট। এবার আসো টেম্পারেচার, টেম্পারেচার তাপমাত্রা, তাপমাত্রা টেম্পারেচার। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ মানে উষ্ণতা সমান, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় টি কনস্ট্যান্ট। তাহলে ভাইয়া টি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে অতএব পি ডিভাইডেড বাই রো, এটা তো কনস্ট্যান্ট থাকবে, তাই না? তার মানে পি কে দ্বিগুণ করলে সমষ্ণ প্রক্রিয়ায় রো অবশ্যই দ্বিগুণ হবে, না হলে কনস্ট্যান্ট কিভাবে থাকে? চাপ দ্বিগুণ করলে ঘনত্ব দ্বিগুণ হবে, চাপ 3 গুণ করলে ঘনত্ব 3 গুণ হবে। তাহলে চাপকে কি করা হয়েছে? দ্বিগুণ। তো চাপকে দ্বিগুণ করা হলে ঘনত্ব কত হবে? দ্বিগুণ। তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে অতএব CRMS এটা নো চেঞ্জ, অপরিবর্তনীয় থাকবে, অপরিবর্তনীয়। এবার এখান থেকে অনেকে জিজ্ঞেস করতে পারো, ভাই তাহলে গ্যাসের CRMS কখন চেঞ্জ হবে? গ্যাসের CRMSটা চেঞ্জ হবেটা কখন? হবে টেম্পারেচারে পরিবর্তন করলে। সহজ কথা, একেবারে সহজ কথা, টেম্পারেচারের পরিবর্তন হলে CRMS এর পরিবর্তন হবে। দেখো তোমার আরেকটা সূত্র দিয়ে দেখাই। CRMS এর আমরা দুটো সূত্র শিখলাম, একটু আগেই শিখলাম। √3kT ডিভাইডেড বাই ছোট হাতের m, √3RT ডিভাইডেড বাই বড় হাতের m। তা এখন তুমি যে সূত্রে ফোকাস করো না কেন, 3 কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ছোট হাতের m বড় হাতের m, ছোট হাতের m একটা অণুর ভর, ওই গ্যাসের একটা অণুর ভর কনস্ট্যান্ট, বড় হাতের m আণবিক ভর, সেটাও তো ভাই কনস্ট্যান্ট। তাহলে CRMS একমাত্র তাপগতীয় চলক, টেম্পারেচারের উপর নির্ভরশীল। CRMS এটা একমাত্র তাপগতীয় চলক, টেম্পারেচারের উপর নির্ভরশীল, টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। বুঝতে পারছো? টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, বর্গমূলের সমানুপাতিক। তাপমাত্রার চেঞ্জ হলে CRMS এর চেঞ্জ হবে। এই যে খুবই ইম্পর্টেন্ট কথা। এইবার দেখো প্রশ্নে, দেখো কি বলছে, সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে টি কনস্ট্যান্ট, তাহলে এইখান থেকেই তো আমরা বলতে পারি টি কনস্ট্যান্ট হলে, টি কনস্ট্যান্ট যদি হয়, তাহলে অতএব CRMS এটা নো চেঞ্জ, অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। তাহলে শোনো, মাথায় রাখবা, CRMS ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার। CRMS এটা, CRMS ইজ অনলি ফাংশন অফ টেম্পারেচার। অর্থাৎ আয়তন, চাপ, ঘনত্ব এই সকল তাপগতীয় চলকের কি পরিবর্তন করতেছে ডাজ নট কেয়ার, ঠিক আছে, ওগুলা ডোন্ট কেয়ার। তাহলে আমরা দেখব কোনটার পরিবর্তন করা হচ্ছে, টেম্পারেচারে কোনো পরিবর্তন করা হচ্ছে কিনা। যদি টেম্পারেচারে পরিবর্তন করা হয় CRMS পরিবর্তন হবে। অন্য তাপগতীয় চলকগুলো ওগুলা ধুয়ে যাক, ওগুলার কোনো পরিবর্তন হোক বা না হোক আমার মাথা ব্যথা নেই। তুমি আমার কানে কানে এসে বলতেছো ভাই চাপ এইটা করা হয়েছে, কানে কানে এসে বলতেছো আয়তন এটা করা হয়েছে। চাপের পরিবর্তনের কথা আমি শুনবো না, আয়তনের পরিবর্তনের আমি দেখবো না, ঘনত্বের পরিবর্তন ডোন্ট কেয়ার, আমি শুনবো না, দেখবো না। আমার কথা হচ্ছে আমি তোমার বলবো
এত কিছু না বলে আমারে বলো তাপমাত্রার কি করা হয়েছে। তাপমাত্রার যদি চেঞ্জ করা হয় সিআরএমএস চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ না করা হলে সিআরএমএস চেঞ্জ হবে না। তো উপরে কি বলা ছিল, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ করা হয়নি, সিআরএমএস চেঞ্জ হবে না। সিআরএমএস চেঞ্জ হবে না। সিআরএমএস তখনই চেঞ্জ হবে যখন টেম্পারেচার চেঞ্জ করা হবে। যদি আন্তঃনবিক ব্যাখ্যা দিয়ে বলি তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, গ্যাসের যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে গ্যাসের অণুগুলার ছোটাছুটি বেড়ে যাবে, অণুগুলার ছোটাছুটি বেড়ে যাবে, বেগ বেড়ে যাবে, দূরে দূরে সরে যাবে অণুগুলা। তো অণুগুলা যদি দূরে দূরে সরে যায়, ঠিক আছে, বেগ বেড়ে গেল, দূরে দূরে চলে গেল, তাহলে সিআরএমএস বাড়লো না। তাপমাত্রা বাড়লেই তো এটা বাড়বে, এটা তো জাস্ট কমন সেন্স, এমনি বোঝা যায়। কি ক্লিয়ার? তাহলে তুমি বলো এবার, দেখি এটার অ্যান্সার করবা। 2 নম্বর কি বলা হচ্ছে, বলা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে, সম আয়তন প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে সেক্ষেত্রে মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ কত গুণ হবে? অপশন এ √2, অপশন বি 2, অপশন সি 4, অপশন ডি নো চেঞ্জ। বলো এবার, দেখি এবার বলো। সম আয়তন প্রক্রিয়ায় এবার অনেকে বলছে নো চেঞ্জ, আবার অনেকে বলছে এ। নেড়া একবার বেলতলায় যায়, বুঝলা? নেড়া বারবার বেলতলায় যায় না। হ্যাঁ, যারা বলতেছ নো চেঞ্জ তারা হুজুকে বলতেছ। এমডি সিয়াম, এমডি শামসুজ্জামান, এগুলো হচ্ছে নেড়া, ঠিক আছে? এরা বারবার বেলতলায় যাইতেছে। এটা নো চেঞ্জ হবে না, এটা বুঝে বলতে হবে। আসো সূত্র দেখো, ভালো করে সূত্র দেখো। সিআরএমএস √3RT ডিভাইডেড বাই এম বা √3KT ডিভাইডেড বাই এম, যেটাই বলো না কেন। দেখো কোনটার কি চেঞ্জ করা হয়েছে আমি দেখতে চাই না, তাপমাত্রার কি চেঞ্জ করা হয়েছে এটা আমি দেখতে চাই। তো অনেকে ভাবতেছে তাই তাপমাত্রাতে কোনো চেঞ্জ করা হয়নি। এই পাগল, তাপমাত্রা চেঞ্জ করা হয়েছে, ভালো করে বোঝো। কি প্রক্রিয়ায়? সম আয়তন প্রক্রিয়ায়। সম আয়তন প্রক্রিয়ায় ভি কনস্ট্যান্ট। তো ভি যদি কনস্ট্যান্ট থাকে তো চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। বোঝো, চাপীয় সূত্র, চাপীয় সূত্র, প্রেসার আর টি পরস্পরের সাথে সমানুপাতিক, ভি কনস্ট্যান্ট থাকলে চাপীয় সূত্র, 3 নম্বর সূত্রটা। তাহলে প্রেসার কি বলা হয়েছে? চাপ দ্বিগুণ। তাহলে প্রেসার যদি 2 গুণ হয় তাহলে টেম্পারেচারও 2 গুণ হবে, ঠিক আছে? এবার টেম্পারেচার কত গুণ, আমার প্রেসার কত গুণ ভাই দরকার নেই, প্রেসার কত গুণ ও ফেলে দাও। আমার দরকার টেম্পারেচার কত গুণ, টেম্পারেচার দ্বিগুণ, পেয়ে গেছি। টেম্পারেচার যদি দ্বিগুণ হয় তো কে সিআরএমএস এটা হবে √2 গুণ, √2 গুণ, বুঝছো? এই যে √2 গুণ, এটা অ্যান্সার। এটার অ্যান্সার যদি কেউ মনে করো ভাই আপনি তো এই সূত্র দিয়ে দিলেন, আমি যদি এই সূত্র দিয়ে দিতে চাই, কোনটা? সিআরএমএস ইকুয়াল টু √3p/ρ, কোনো ব্যাপার না, হবে, হবে, কোনো সমস্যা নেই, হবে। কিভাবে হবে দেখো, পিবি ইকুয়াল টু এনআরটি, এনআরটি, ঠিক আছে? পিবি ইকুয়াল টু এনআরটি। তাহলে বোর্ডে দেখো, দেখো সম আয়তন প্রক্রিয়ায় আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, এই যে আয়তনটা কনস্ট্যান্ট। তাহলে আয়তনটা কনস্ট্যান্ট, এটা এন আর, আয়তন কনস্ট্যান্ট আছে, চাপ যদি দ্বিগুণ করা হয়, দেখো আয়তন কনস্ট্যান্ট আছে, প্রেসার আমি বাড়াবো, আয়তন কনস্ট্যান্ট আছে, প্রেসার বাড়াচ্ছি, আয়তন কনস্ট্যান্ট রেখে প্রেসার বাড়াচ্ছি, চাপ বাড়াচ্ছি। তো আমি কিন্তু ঘনত্বের কোনো পরিবর্তন করতেছি না। ঘনত্ব কি? ρ ইকুয়াল টু কি? m/v। তো ভি যদি চেঞ্জ করতাম তাইলে না ঘনত্ব পরিবর্তন হইলো। এটা তো এমনি কনস্ট্যান্ট আর এটাও কনস্ট্যান্ট, তার মানে ঘনত্বটা কনস্ট্যান্ট, তাহলে নিচে ঘনত্বটা কনস্ট্যান্ট। বাট প্রেসার যদি দ্বিগুণ করা হয়, দেখো এন আর কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, তাহলে প্রেসারের সাথে টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে প্রেসার যদি দ্বিগুণ করা হয় তাহলে তাপমাত্রা দ্বিগুণ হবে, প্রেসার দ্বিগুণ করা হলে তাপমাত্রাটা দ্বিগুণ হবে। তো আমাদের বলা হয়েছে প্রেসার কয় গুণ? প্রেসার দ্বিগুণ। তাহলে ঘনত্ব কনস্ট্যান্ট রেখে প্রেসার দ্বিগুণ,
ঠিক আছে, ঘন মানে আয়তন কনস্ট্যান্ট মানেই ঘনত্ব কনস্ট্যান্ট, বুঝছো? আয়তন কনস্ট্যান্ট মানেই ঘনত্বটা কনস্ট্যান্ট। তাহলে আয়তন কনস্ট্যান্ট মানে ঘনত্ব কনস্ট্যান্ট, আর ঘনত্ব কনস্ট্যান্ট রেখে প্রেসার যদি দ্বিগুণ করা হয়, প্রেসার যদি দ্বিগুণ করা হয়, এবার যদি দ্বিগুণ করা হয়, তাহলে সিআরএমএস এবার √2 গুণ, এবার √2 গুণ। ঠিকই তো আছে, কি ক্লিয়ার? ইয়াসিন আরাফাত, দাদা ছুটি চাই, একে ধরে মায়ের হবে। ঠিক আছে, এত ছুটি কিসের? এখন এই যে ছুটি চাও করো, আর তারপরে গিয়ে ওই দেখবা ওই যে রাস্তায় গিয়ে পরীক্ষার আগে দাঁড়াইতে হবে, পরীক্ষা পিছান, আন্দোলন করবা, পরীক্ষা পিছান, বুঝছো? এখন ছুটি চাই না করে পড়াশোনা করো, না হলে ওই যে দেখবা না রাস্তায় কয়েকটা গিয়ে দাঁড়াইছে বলদগুলা, হ্যাঁ 7 দিন পরে পরীক্ষা, এখন আন্দোলন করতেছে, এদেরকে ধৈরা মানে পিটানো উচিত। ওই সময়টা নষ্ট না করে বাসায় বসে পড়লেও কাজে দিবে। এত আগে সিলেবাস দিছে, এত আগে শর্ট কোর্সের সিলেবাস ঘোষণা দিছে, 4 মাস আগে রুটিন দিছে, এতদিন হুঁশছিল না। আন্দোলন করলে তখন কর, তাই না? আন্দোলন করলে সময় মতো কর, তাই না? এখন আন্দোলন করে, ঢাকা ইউনিভার্সিটি কলেজে পড়ে, এক একজনের যে কি কথাবার্তা মিডিয়ার সামনে, হ্যাঁ, এদের জন্য ভালো স্টুডেন্টগুলা সাফার করে। এখন যদি কোনোভাবে এদের জন্য মনে করো যে আন্দোলনের দাবি দেওয়া মাইনে টাইনে নাই সরকার, ঠিক আছে, তাহলে ভালো স্টুডেন্টগুলো সাফার করবে এদের জন্য। ঠিক আছে, এরা মানে নিজেদের ভালো নিজেরাও বোঝে না। 50 মার্কে পরীক্ষা, 50 মার্কে যখন পরীক্ষা হবে তখন তো কোশ্চেনের মানে পরিধিটা ছোট হয়ে আসবে, তখন তো অপশন অত বেশি পাবে না, এবং কঠিন চ্যাপ্টারগুলো থেকে বেশি করে প্রশ্ন দিবে। 50 মার্কের পরীক্ষা, 22 ব্যাচকে ফুলের মেলা, আর কি 23 ব্যাচকে কেন অবহেলা, মানে ব্যানারের কথা দেখলেই হাসি লাগে। ওকে, ক্লিয়ার? তাহলে আসো এবার নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি জানো? সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের চাপ দ্বিগুণ করলে কি জানো? মূল গড় বর্গবেগ, সরি না, মূল গড় বর্গবেগ তো একবার হয়েই গেল। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসের গতিশক্তি কত গুণ হবে? এটা হচ্ছে কোশ্চেন। গ্যাসের গতিশক্তির সূত্র তোমার লিখে দিচ্ছি, নাও, তোমাকে আমি হেল্প করতেছি। গ্যাসের গতিশক্তির সূত্র হচ্ছে E=3/2 PV। দেখো খাতা উল্টে দেখো, প্রমাণ করাইছে আজকে। তাহলে অপশনগুলো দিয়ে দিই। অপশন হচ্ছে 2, অপশন হচ্ছে √2, অপশন হচ্ছে 4, আর ধরো ভদ্রতার খাতিরে দিলাম নো চেঞ্জ। ঠিক আছে? তাহলে কি হবে বলো? এই যে আবারও এইটা আগে আনসার বলে দিছে যে ইফতিবা মুসরাত না কি জানো, নো চেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে ভালোই বলছো, নো চেঞ্জ। কেন নো চেঞ্জ? কেন? পি দ্বিগুণ করলে ই দ্বিগুণ হবে না? পি দ্বিগুণ করলে ই দ্বিগুণ হবে না বলো? পি যদি দ্বিগুণ করা হয়, পি দ্বিগুণ ই দ্বিগুণ হবে না? না, হবে না। কেন? ওই যে একই কথা, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়া মানে টি কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট হলে বয়েলের সূত্র পিবি = কনস্ট্যান্ট, বা এভাবেও বলা যায় পিবি = এনআরটি। টি কনস্ট্যান্ট মানে এনআরটি, পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে পিভি ধ্রুবক, চাপ দ্বিগুণ করছে সমস্যা নেই, চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে। আলটিমেটলি পিভি কনস্ট্যান্ট থাকবে, ই একই থাকবে। তাহলে অতএব ই একই থাকবে, অপরিবর্তনীয় থাকবে, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এটা অন্যভাবে বলা যায়, এই সূত্র দিয়ে তো বললাম। আবার কেউ চাইলে এটা দিয়েও বলতে পারে 3/2 পিভি = এনআরটি না, মানে গ্যাসের গতিশক্তির চেঞ্জ হবে কখন? একই কথা, গ্যাসের মূল গড় বর্গবেগ এবং গতিশক্তি চেঞ্জ হবে তখনই যখন টেম্পারেচারের চেঞ্জ হবে। 3 কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, মোল সংখ্যা কনস্ট্যান্ট, আর মোলার গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট। তাহলে এখানে এই যে এগুলা সব কনস্ট্যান্ট, টেম্পারেচার এটাই একমাত্র তাপগতীয় চলক। তাহলে গ্যাসের গতিশক্তি আসলে টেম্পারেচারের উপর নির্ভরশীল এবং টেম্পারেচারের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। টেম্পারেচার কনস্ট্যান্ট হলে উপরে লেখা আছে টেম্পারেচার কনস্ট্যান্ট,
টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্যাসের গতিশক্তিও অপরিবর্তনীয় থাকবে, অপরিবর্তনীয় থাকবে। বুঝতে পারছো? অপরিবর্তনীয় থাকবে। কি ক্লিয়ার? তাহলে পারা যাবে না? বলো পারা যাবে কিনা? তাহলে এটার অ্যান্সার হবে নো চেঞ্জ। তাহলে নাও লাস্ট এই কোশ্চেনের অ্যান্সার তোমরা দিবা, যে যে পারবে তার তার ছুটি। হ্যাঁ, 4 নম্বর, সমচাপে সমচাপে আয়তন দ্বিগুণ করা হলে, দ্বিগুণ করা হলে গ্যাসের গতিশক্তি কত গুণ? গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তি কত গুণ? তাহলে অপশন দিয়ে দিই নাকি? 2 গুণ, √2 গুণ, 4 গুণ, আর ডি নম্বর হচ্ছে নো চেঞ্জ। নাও এটা করেই ছুটি, এটা পারলেই ছুটি, যে যে পারবে তার তার ছুটি। এবার কত গুণ হবে? এইবার হবে দ্বিগুণ। ঠিক আছে, এবার কিন্তু নো চেঞ্জ হবে না। আসো আমি তোমার দুটো সূত্র দিয়ে দেখাই। তুমি গ্যাসের গতিশক্তির এই সূত্রটা লিখলা, ধরো 3/2 PV। এবার কি বলছে? সমচাপে আয়তন দ্বিগুণ, তাহলে চাপটারে গোল্লা দিয়ে দিলাম, আয়তন দ্বিগুণ, তাহলে এটা যদি 2 গুণ হয় তাহলে ইও 2 গুণ হবে। এই যে এটা যদি 2 গুণ হয় তাহলে ইটাও দ্বিগুণ হবে। ক্লিয়ার? আচ্ছা, কেউ যদি চাও যে না ভাই আমি এই সূত্র দিয়ে বলতে চাই না, আমি এই সূত্রটা দিয়ে বলতে চাই, = 3/2 nRT, এটা দিয়ে বলতে চাই, ওকে, কোনো সমস্যা নেই। এটা তো কনস্ট্যান্ট, তাহলে ই এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, ই এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, ই এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। বোর্ডে দেখো, দেখো ভালো করে, টি এর কোনো পরিবর্তন তো বলা নেই। টি এর পরিবর্তন বলা আছে? আছে, তুমি দেখতে পাচ্ছ না টি এর পরিবর্তন বলা আছে, সেটা বুঝতে পারতেছ না। কিভাবে টি এর পরিবর্তন বলা আছে দেখো,